আচ্ছা, কোটেশন পোস্ট মানে কি? কোটেশন মানে হচ্ছে উক্তি, তাই না? এখন উক্তি কাদের, কোন জিনিসগুলোকে উক্তি বলে? আমরা উক্তি বলি না? উক্তি হচ্ছে কোন একজন বড় বড় মনীষী, বড় বড় সেলিব্রিটি, সুপারস্টার, হ্যাঁ, তারা যে সকল কথা বলে গেছে সেটাই এখন উক্তি হয়ে গেছে। যেমন হুমায়ুন আহমেদ, তিনি জীবন নিয়ে, প্রেম নিয়ে, এগুলো নিয়ে বলছে, সেগুলো হচ্ছে এখন কি এক একটা উক্তি হয়ে গেছে। এখন যে যে টাইপের উক্তি নেয়। তারপরে হচ্ছে আমাদের বিভিন্ন সাহাবারা, তারপরে হচ্ছে বিভিন্ন ইসলামিক রাহাবার, যারা যে সকল কথাগুলো বলে গেছে, তারা কারো মুখ থেকে শুনছে, বড় কোনো স্কলার থেকে, তারা যখন বলছে, সেগুলাই কিন্তু এক একটা উক্তি, তাই না? না শুধু উক্তি হচ্ছে একজন বিখ্যাত ব্যক্তি, যেমন হচ্ছে এই নেলসন ম্যান্ডেলা একটা কথা বলছে, এটাই উক্তি। কোরআনের প্রত্যেকটা আয়াতে কিন্তু আমাদের জন্য এক একটা উক্তি, শিক্ষা। উক্তিগুলা কেন ব্যবহার করে? মানুষের শিক্ষার জন্য না? তো এগুলো কিন্তু আমাদের জন্য এক একটা শিক্ষা। তো উক্তির মধ্যে পার্থক্য আছে কি, যে ব্যক্তি বিশেষের উক্তি, আরেকটা হচ্ছে কি বইয়ের উক্তি, তাই না? যেমন আরিফ আজাদের গুলো এখন বেশিরভাগ আমাদের সামনে আসে, তাই না? যে আরিফ আজাদ এই কথাগুলো বলে, কথাগুলো আমাদের সামনে বেশি আসে কেন? মানুষ এগুলোকে রিচ করে ভালো। ফেসবুকের অ্যালগরিদম এমনই কাজ করে, যে পোস্ট যত রিচ হয় আপনার কাছে তত বেশি আসে। বাট একটা সময় আমি যখন প্রথম ফেসবুক চালাতাম, তখন ছিল হচ্ছে ছেঁকা মার্কাগুলো আসতো বেশি, যে হুমায়ুন আহমেদের, তারপরে হচ্ছে এমুক তমুক, মানে তারা হয়তো ব্যর্থ হয়েছে আর কি, তো এগুলো নিয়ে তারা বলতো। এরপরে ছিল হচ্ছে যেমন স্টিভ জবস, হিলারি ক্লিনটন, বা এইরকম যারা প্রেসিডেন্ট ছিলেন, এরপরে হচ্ছে আব্রাহাম লিঙ্কন, এই টাইপের বড় বড় যারা, তারা যে সকল কথাগুলো বলছে, সেগুলোরই হচ্ছে তারা জাস্ট একটা টেক্সটকে একটা ডিজাইনের ভাষায় নিয়ে আসছে, তাই না? এটাই তো। সো এইটা ডিজাইনের ভাষায় নিয়ে আসার পরে এটাকে নাম দিয়ে দিচ্ছে যে এটা হচ্ছে কোটেশন পোস্ট, মানে উক্তিমূলক যে পোস্টগুলা। হ্যাঁ, সো এইগুলো কোথায় কোথায় পোস্ট হয়? আমাদের এগুলো পোস্ট হয় হচ্ছে বিশেষ করে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি পোস্ট হয় এই কোটেশন পোস্টগুলো। সো এগুলোরও কিন্তু ডিমান্ড আছে খুব ভালো। এগুলা যখন একসাথে অনেকগুলো পোস্ট একসাথে আপলোড দেয় না, ফেসবুকে দেখেন না, ইনস্টাগ্রামে দেখেন না, যে স্লাইড করে করে চেঞ্জ করে, এই পোস্টগুলোকে বলে ক্যারোসেল পোস্ট। ক্যারোসেল পোস্ট এগুলো হচ্ছে একের অধিক যখন থাকে তখন এগুলো ক্যারোসেল হয়ে যায়। সিঙ্গেল পোস্ট যেটা সিঙ্গেল পোস্টই, আমরা স্ক্রল করতে পারি না। তবে ইনস্টাগ্রামে গেলে সবচেয়ে বেশি ক্যারোসেল পোস্ট আমরা দেখি। সো এরকম ক্লায়েন্ট এগুলোর জন্য হায়ার করে। আর শুধু যে উক্তিমূলক তা না, এরকম তার নিজস্ব থাকতে পারে। আমি আজকে একটা কথা বলে গেছি, আমি মরে গেছি, তাই না? বিখ্যাত হইলে এটি উক্তি হয়ে যাবে, না হইলে আর কি, ওইটারও আমার লোক খবর দিয়ে দিব, বুঝলেন নাই? সো বিখ্যাত হওয়ার আগে দেখেন নাই কোনো বিখ্যাত কবি সাহিত্যিক, তার ঘরের লোটা ছিল, লোটাটাও পর্যন্ত এখন ইতিহাস। কোন বদনা নিয়ে যাইতো, ওইটাও এখন ইতিহাস। হাসতে যাবো, আপনি গিয়ে দেখেন জাদুঘরে বঙ্গবন্ধু কোন লোটা ইউজ করতো, এটাও এখন কি। এরপর হচ্ছে কবি জসিমউদ্দিন, এরপরে রবীন্দ্রনাথ, তারা কি ইউজ করছে, কোন খাটে ছিল, কোন বিছনা চাদর লাস্ট মারা যাওয়ার পরে বিছনা চাদর কোনটা খাটে ছিল, জান না? জাদুঘরে গেলে দেখবেন এগুলো আছে। তাঁত, তারপরে কি কোনো জামা ছিঁড়ে গেছে, এগুলো এখন ইতিহাস, বুঝলেন? আর আমগুলা হইলে কি করে, গরম হচ্ছে, আমগুলা হইলে আমগুলা দিয়ে গরম হচ্ছে। আচ্ছা, বিখ্যাত হইলে এগুলো যত্নে রাখতো, বুঝলেন না? এখন আমরা বিখ্যাত না, দেখবেন এগুলো নিয়ে নিলাম হয়, বিখ্যাত ব্যক্তিদের নখের আঙ্গুল পর্যন্ত নিলাম হয়। সরি, আঙ্গুল না, নখ নখ নখ। আচ্ছা, কালকে শুনলাম ইলিশ মাছ নাকি ওই যে জোয়ারের পানিতে ইলিশ মাছ উঠছে, একটা জোয়ারের সাথে একটা ইলিশ মাছ উঠছে, এটা নাকি নিলাম হয়েছে, বুঝছেন? সো এরকম। তারপরে ওই যে থাকে না খেলোয়াড়দের ভাঙ্গা ব্যাটও নিলাম হয়, কত কোটি টাকা দিয়ে কিনি, বুঝলেন না? আম করে কেনার মতো কেউ নেই, থাকবালা আমগো জিনিসপত্র। আচ্ছা, তাহলে আমরা যখন বিখ্যাত কোনো জিনিস, বিখ্যাত কোনো কথাবার্তাগুলোকে যখন আমরা একটা ডিজাইনের আকারে নিয়ে আসবো কোটেশনের মধ্যে, কোটেশন কোনটা? আমরা কোটেশন মার্ক পড়ছি না, যে বিরাম চিহ্ন পড়ছি না, যে পাংচুয়েশন, তাই না? তো ওইটার মধ্যে একটা চিহ্ন আছে কোটেশন বা কোট বলি আমরা ওইটাকে কি জানি বলে ইংলিশের ভাষা? কোটেশনই তো মনে বলো। আচ্ছা যাই হোক, ইনভার্টেড কমা, আর যাই হোক, কোটেশন বাংলা বলি, ইংলিশ পারি না। আচ্ছা, কোট বলো, কোটেশনই বলে মনে হয়। আচ্ছা যাই হোক, তো এই চিহ্নটাই আমাদের বোঝায় যে কোনো একটা উক্তি বা লেখা বা কথা, ওইটা দিয়ে কিন্তু বোঝায়, তাই না? তো বললাম এই টাইপের ডিফারেন্স অনেকগুলো আছে। কেমন? হাদিস থাকে, কোনো একটা আয়াত থাকে, কোনো একটা বিখ্যাত মনীষী বলছে, বা কোনো একটা কথা, মানে মোট কথা হচ্ছে যে কোনো কিছু হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। কোটেশন শুধু এমন না একজন ব্যক্তি বিশেষ বলছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি থাকে? কোটেশন পোস্টের মধ্যে আমি একটা কোটেশন লিখলাম, আমার আইডেন্টিটি কি, এটা কে বলছে, এটার প্রুফ কি, তাই না? তখন কি থাকে?
যে বলছে তার নাম দিয়ে দেওয়া হয়, তাই না? রিলেটেড যদি কোনো ছবি থাকে হয়তো তার একটা ছবি দিয়ে দিছে, যদি ছবি না থাকে সেই ক্ষেত্রে অন্য যে কোনো কিছু ইউজ করে। আচ্ছা, এখন আসেন কোটেশন পোস্টগুলার দেখবেন যে আমরা কোনো কোটেশন পোস্ট দিয়ে আমাদের জীবনের কী লাভ, এই যে কোটেশন পোস্টগুলো দেখি আমাদের লাইফে কি চেঞ্জ হবে, আমাদের ইন্সপায়ার হবো, মোটিভেটেড হবো, তাই না? তো এটা আমাদের জন্য কি একটা মেসেজ, তাই না? একটা বার্তা না আমাদের জন্য, নিজেকে লাইফ চেঞ্জ করার জন্য। কারণ তারা হয়তো হার্ডওয়ার্ক করে তারা হয়তো আজকে এই পর্যায়ে আসছে দেখে আমাদের হচ্ছে নীতিকতা, মানে আমাদের এই কথাগুলো বলতেছে। আচ্ছা, তো এটা আমাদের জন্য হচ্ছে এক একটা মেসেজ। দেখবেন অধিকাংশ জায়গাতেই আপনার এই যে দেখেন এটার যদি চিন্তা করেন, সো এই টাইপের ভিতরে দেখেন এই যে একটা মেসেজের চিহ্ন থাকে, আমাদের ফোনে একটা বার্তা আসে, তাই না? অনেক জায়গায় দেখবেন এই টাইপের মেসেজের চিহ্ন ইউজ করে। আবার এই টাইপের কোটেশনগুলো হইতে পারে, ধরেন আমি বললাম আমার এই প্রতিষ্ঠান সম্পর্কে আপনি একটা কিছু বলেন, সেইটাও কিন্তু এক একটা ফিডব্যাকটাকে কোটেশন আকারে নিয়ে আসা যায়, ঠিক না? এটা তো আপনার একটা উক্তি আমার প্রতিষ্ঠানের জন্য করছেন, তাই না? কেউ না জানুক আমি হয়তো ব্যবহার করব, তাই না? আপনারা আমি সম্মান দিতেছি। সো এরকম কি থাকে, কোন স্টুডেন্ট কোন ব্যাচের ছিল, কি কথা বলছে, তাই না? এরকম থাকে না? দেখেন অনেক ওয়েবসাইটের মধ্যে যে ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল, হ্যাঁ, মানে কোনো ক্লায়েন্ট কি দিচ্ছে বা আমাদের জন্য স্টুডেন্ট ফিডব্যাক, তাই না? সো এই টাইপেরও হইতে পারে। আচ্ছা, দেখেন এটার মধ্যেও কিন্তু একটা মেসেজের চিহ্ন দেওয়া আছে। অনেক জায়গাতে দেখবেন যে মেসেজের চিহ্ন ইউজ করতেছে। এই যে এটার ক্ষেত্রে দেখেন, এটার ক্ষেত্রে একটা মেসেজের চিহ্ন ইউজ করছে, মানে এটা আমাদের জন্য একটা বার্তা। এইগুলা কি ডিজাইন, এই জায়গা বাঁকা করেছে যে কোনগুলা? এগুলা না ওই পাশে কোনটা? এই টিক চিহ্নের মতো করে দিয়েছে এটা, হ্যাঁ এটাই ডিজাইন। এটা আরো পরে দেখবেন, এটা করা যাবে, কোনো সমস্যা নেই। সহজটা দেখি, কঠিনে গেলে এখন সমস্যা। আচ্ছা, আমি কয়েকটা ডাউনলোড করা আছে আমার এখানে, আমি একটা দেখাই। ওপেন উইথ, ওকে, তা আসেন এইটা আমরা করব। হ্যাঁ, আসেন তাহলে একটা জিনিস খেয়াল করেন তো, এখানে কি কি আছে। আমার যে কোনো কাজ করার আগে আমার আগে প্ল্যান করে রাখতে হবে যে কোনো কাজ, তাই না? আমি রাতে হচ্ছে ঘুমানোর আগে চিন্তা করি না কালকে কি কি কাজ আছে, এরকম করে রাখি না আমরা? হ্যাঁ, ঘুম থেকে উঠলে তাড়াহুড়া করে দাঁত মাজার সময় মনে পড়ে, এরা আজকে তো এতটা বলতে ক্লাস ছিল, আমি তো ভুলে গেছি। তখন দাঁত ব্রাশ করে না, যুদ্ধ করে, তাই না? এরকম অনেক সময় হয়, দাঁত ব্রাশ করার সময় পাওয়া যায় না, নাস্তা খাওয়ার সময় পাওয়া যায় না, ওই যে প্রি প্ল্যানের অভাব, তাই না? কিন্তু আমি যদি রাতে থেকে একটা অ্যালার্ম দিয়ে রাখতাম বা ইয়ে করে রাখতাম, হ্যাঁ, আর অ্যালার্ম হচ্ছে খুব খারাপ জিনিস, বন্ধ করবেন দেখবেন আর শেষ। হ্যাঁ, আচ্ছা, সো প্রি প্ল্যান করা উচিত। যে কোনো কাজ করার ক্ষেত্রে আমার আগে প্রি প্ল্যান করে রাখতে হবে, যে কোনো একটা ডিজাইন দেখবেন, দেখার পরে বুঝতে হবে এখানে কি কি আছে। কারণ শুরুতেই কি চলে আসবে ক্রিয়েটিভিটি? না একদিনই ক্রিয়েটিভিটি চলে আসে মানুষের মাথায়? না আমি ঘুম থেকে উঠলাম ইয়ার মতো, এই যে পাতলুর মতো, হ্যাঁ, কার্টুনের মতো পাতলু, হঠাৎ করে যখন বলতেছে মোটু যে একটা বুদ্ধি বাইর করো, আইডিয়া, মানে সাথে সাথে তার আইডিয়া আসবে। আমাদের ক্ষেত্রে এরকম হবে, এটা তো একটা কাল্পনিক চরিত্র, মাথার মধ্যে লাইট জ্বলে, হ্যাঁ, বুঝেন নাই? হঠাৎ করে কিন্তু এগুলো আসে না। এগুলা কিভাবে আসবে? আমাদের যে কোনো কিছু অন্যকে দেখে শিখতে হয়। এই যে রান্নাবান্না কি আপনারা এমনি শিখে ফেলছেন, না জন্মের পরে রান্নাবান্না জানতেন, তাই না? শুধু আপুদের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে অনেক কিছু আছে, ঠিক না? সো কি করে আমাদের মুরব্বী যারা, মানে যারা আমার থেকে ভালো, তাদের থেকে শিখতেছি না? ছেলেদের ক্ষেত্রেও তাই না, যে আমাদের একটা শিক্ষা দিয়ে পড়াশোনা করতে, যে কোনো কিছুই অন্য একজনের শরণাপন্ন হয়ে শিখতেছি, তাই না? সো এইরকম আমাদের ডিজাইন শিখতে হইলে আমার মাস্ট কী করতে হবে? আগে ক্রিয়েটিভ হইতে হলে আর ক্রিয়েটিভ মানুষকে ফলো করতে হবে, তাই না? তারা কি করছে, তারা কিভাবে করছে, এটা আমার আগে আনতে হবে। তাদের ব্রেন যেটা খরচ করে ফেলছে ওইটাই আমার মাথায় আগে আনতে হবে। পরবর্তীতে আমি চাইলে যদি আমার 10টা মাথায় ঢুকে আমি একটাকে বের করতে পারবো না ফিউচারে? অবশ্যই করা পসিবল। আচ্ছা, এখন এইখানে আসেন, কত ক্লাস করছি, এইখানে এমন কি আছে যেটা আমি পারি না? আগে কি আছে সেটা জানি। কি কি আছে এখানে বলেন? একটা কোটেশন, একটা মার্ক আছে, তারপরে কি আছে? একটা ছবি আছে, আর কি আছে? একটা টেক্সট আছে, পিছনে একটা শেপ আছে। কি এটা? কি শেপ? এটা কি শেপ বলেন তো? এই যে এটা কি শেপ? এটা হচ্ছে রেক্টেঙ্গেল শেপ, তাই না? এর আগের ক্লাসে নিয়েছিলাম না আমরা ফ্ল্যাগের ক্ষেত্রে? এইটা সার্কেল, বৃত্ত, ইলিপস, যাই বলেন,
বাট কোত্থেকে নিতে হয় এটা তো জানেন, তাই না? আচ্ছা, আর এখানে দেখতে পারতেছেন ছবির উপর একটা হালকা করে একটা কালার আছে, ব্ল্যাক কালার, তাই না? ছবির কালার কি এমন? এমন না। আচ্ছা, তাইলে এখানে কি কি আছে? একটা কোটেশন আছে, টেক্সট আছে, কয়টা হয়েছে? দুইটা। একটা শেপ আছে, তিনটা। তারপরে একটা ছবি আছে, চারটা, তাই না? সরি, একটা শেপ আছে, চার পাঁচটা বিষয় আছে এখানে। এখন বলেন এখান থেকে আপনি কি কি গত ক্লাস থেকে জানেন? বলেন কি কি গত ক্লাসে শিখে ফেলছেন? টেক্সট নেওয়া শিখছেন না গত ক্লাসে? শেপ নেওয়া শিখছেন না? শেপে কালার দেওয়া শিখছেন না? কোটেশন পোস্ট কিভাবে, কোটেশন মার্কটা কিভাবে নেয় সেটা জানেন না। একটা ছবি কিভাবে নিতে হয় সেটা জানেন না। উপরে কিভাবে একটা ওভারলে, মানে কোনো একটা কালার উপরে যখন হালকা কোনো কালার ইউজ করা হয় কোনো ছবির উপরে, সেটাকে বলা ওভারলে। ঠিক আছে? তাহলে আমাদের নতুন হচ্ছে একটা ওভারলে নেওয়া, একটা ছবি নেওয়া, আর কি একটা কোটেশন নেওয়া। তাহলে তিনটা কাজ আমাদের বাড়তি। কিন্তু আমরা টেক্সট লিখতে পারি, টেক্সটের কালার চেঞ্জ করতে পারি না। তাহলে আচ্ছা, আসেন কোটেশন পোস্ট আমরা শিখলাম, আমরা জানলাম কোটেশন পোস্ট কি, তাই না? এখন থেকে ভুল হবে কোটেশন পোস্ট কেউ জিজ্ঞেস করলে, ভুল হবে না কিন্তু, কারণ আমি জানি কোটেশন পোস্ট কি। ওকে, এখন আমার আগে আসতে হবে কোটেশন পোস্ট সাইজ কি, তাই না? আমি একটা জামা কিনবো, আগে আগে দোকানদার জিজ্ঞেস করবো ভাই আপনার সাইজ কি, এক্সেল, এম না এল, তাই না? যে কোনো কিছু ডিজাইন করার আগে ঠিক সেই রকম আমার আগে জানতে হবে আমার ডিজাইনের সাইজ কেমন হওয়া উচিত, কেমন হবে। আচ্ছা, পোস্টগুলা সচরাচর একেবারে কমনলি ইউজ করা হয় স্কোয়ার। স্কোয়ার কারে বলে? যার দৈর্ঘ্য প্রস্থ সমান। সোজা কথা, একটা দৈর্ঘ্য প্রস্থ সমান, সেটা কি স্কোয়ার, তাই না? তো কোটেশন পোস্টের মধ্যে কমন সাইজ হচ্ছে আপনার স্কোয়ার সাইজ, তার দৈর্ঘ্য প্রস্থ সমান। বাকি কি সাইজ হবে এটা একটু পরে বলতেছি। এখন একটা কোশ্চেন থাকতে পারে, এই সাইজের বাইরে কি হয় না? হয় না? হয়। এটা হচ্ছে ফ্রিডম। বাট ফেসবুকের স্ট্যান্ডার্ড অনুযায়ী ফেসবুকের পোস্টের যে সাইজ, আপনাদের স্কোয়ার সাইজগুলো খুব ভালো শো করে। অনেক সময় দেখবেন অনেক ছবি লম্বা কিন্তু শো করে কি অর্ধেক, যখন ক্লিক করে বড় করি তখন পুরোটা শো করে, ঠিক না? তখন একটা ক্লায়েন্ট সবসময় চায় মানে সেই স্ক্রল করা অনুযায়ী আপনার চোখটারে ফোকাস করাইতে হবে, ঠিক না? ফেসবুকের ফ্রেমটা স্কোয়ার, দেখবেন ফেসবুকের যে ফ্রেমটার মধ্যে এটা আসে না কোনো পোস্ট, ওইটা স্কোয়ারে থাকে, খেয়াল করবেন। তো এখন আপনাকে যদি ক্লায়েন্ট যদি আগেই আপনার চোখটা না ফালাইতে পারে, ভিতরে গিয়ে নিচে একটা ইম্পর্টেন্ট জিনিস দিয়ে রাখছেন, আপনি একটা লাগলেন, একটা হচ্ছে এই যে মনে করেন লম্বা লম্বি ডিজাইন করলেন, ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে নিচে, যেটা পোস্ট করার পরে ওই যে ক্লিক করা ছাড়া আর আসবে না। আপনার এই ডিজাইনের কোনো দাম আছে, ক্লায়েন্ট যেটা চায়, হ্যাঁ? তো আমার দরকার হচ্ছে এটার মধ্যে আনা। এই জন্য কোটেশন পোস্টগুলো বেশিরভাগ সময় কোটেশন ছাড়াও সোশ্যাল মিডিয়ার পোস্ট, একটা হচ্ছে পোস্ট, একটা হচ্ছে ব্যানার, দুইটা আলাদা আলাদা জিনিস। ব্যানারের সাইজ যে কোনো হইতে পারে, কিন্তু পোস্টের সাইজ অলমোস্ট 90% সময় ইউজ করা হয় কি স্কোয়ার সাইজ। তবে বর্তমানে কিছুটা এদিক সেদিক আছে, মানে এখন স্কোয়ার থেকে হাইটটা হালকা একটু বাড়ায় নেয়, বাট দরকার নেই, স্কোয়ার সাইজটা একেবারে পারফেক্ট। যে কোনো কিছু মার্কেটিং করতে হলে এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আচ্ছা, এখন আপনার ধরেন একটা পোস্ট দিলেন, উপরে লেখা আছে এটার দাম হচ্ছে 200 টাকা, কিন্তু জামার ছবি নিচে, ক্লিক করার পরে দেখা যায় অনেক সময় থাকে না, মানে অনেক সময় থাকে যে এই ডিমে টাচ করুন, এরপরে বড় হয় আয় আমার ডিম ভেঙে ফেলাইছে, বুঝলেন না? এটা হচ্ছে ফান, মানে মজা। কিন্তু মার্কেটিং তার মজা না, তাই না? যে মজা করে মার্কেটিং করবে এমন কিছু না, কিন্তু আপনি ফানের জন্য ইউজ করতে পারেন, হ্যাঁ? আচ্ছা, তাহলে স্কোয়ার সাইজ বলছি। এখন আপনি এখান থেকে দেখলে দেখবেন এই যে এগুলো কিন্তু স্কোয়ার না, ঠিক না? সো এগুলো হচ্ছে ব্যানার, যেগুলো সাইজ পোস্ট আকারে হচ্ছে, পোস্ট আকারগুলো একটু স্কোয়ার সাইজের মতো থাকে। কিন্তু এখন বর্তমান সময়ে আরেকটা ট্রেন্ড আসতেছে, যেগুলোর হচ্ছে উইথটা ঠিক থাকবে কিন্তু হাইটটা একটু বড় হবে, যেটা এটার ক্ষেত্রে দেখেন এটা কিন্তু পুরোপুরি স্কোয়ার না, স্কোয়ার একটু লম্বা না হাইটটা। সো এখন ট্রেন্ড চলে আসতেছে এইটা। বাট আমরা একটা মেজারমেন্ট শিখলে দুনিয়ার হাজারটা করতে পারবো, তাই না? আচ্ছা, এবার আসেন আমরা ইলাস্ট্রেটরে চলে যাই। ইলাস্ট্রেটর ইনস্টল হয়েছে তো সবার পিসিতে, তাই না? আচ্ছা, সো ইলাস্ট্রেটর চলে যায়। গত ক্লাসে কী করছিলাম আমরা? ওয়েব লার্জ থেকে একটা ফাইল নিয়েছিলাম, ঠিক না? কোনো মেজারমেন্ট দেখি না, জাস্ট ডামি, তারা যে একটা টেমপ্লেট দেওয়া ছিল ওইটা দেখে আমরা নিছি। এখন আজকে আমরা এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করি। ক্রিয়েট নিউতে ক্লিক করার পরে আমার একটা পপ আপ স্ক্রিন আসবে, এখানে হচ্ছে যা করার এখানে করতে হবে, এটা হচ্ছে তাদের টেমপ্লেট। আচ্ছা,
এইটা কি, এটা হচ্ছে আমার প্রজেক্টের নাম। হ্যাঁ, না আমার প্রজেক্ট হেড, প্রজেক্ট উইথ এরকম থাকবে, এই হাঁস মুরগির মতো প্রত্যেকের যেমন নাম থাকবে, আমার প্রত্যেকটা ডিজাইনেরও একটা নামকরণ থাকা লাগবে, যাতে আমি ফিউচারে আইডেন্টিফাই করতে পারি। এখন ধরেন আপনারা 10 জন ক্লায়েন্টের কাজ করছেন, 10 জনের নামে কোনো একটা জিনিস দিয়ে রাখছেন। এখন সে আপনাকে বললো আমার এই ডিজাইনটি এডিট করো, আপনি 10টা ফাইল ওপেন করতে হবে, তাই না? কার কোন আগে, ওইটা কার আগে খুঁজে বের করতে হবে না? কিন্তু আপনি যদি নাম দিয়ে রাখেন, অনেকে কী করে ক্লায়েন্টের নামে একটা ফোল্ডার করে রাখে, যেন ক্লায়েন্ট বলার সাথে সাথেই ফোল্ডারে ঢুকে ক্লায়েন্টের যেটা আছে সেটা দেখতে পারে। তো আসেন, যেহেতু এটা আমাদের পোস্ট ডিজাইন, কোটেশন পোস্ট, আমরা এখানে লিখবো হচ্ছে পোস্ট ডিজাইন। ওকে, আপনি চাইলে বড় হাতেরও লিখতে পারেন, এভাবেও লিখতে পারেন, এভাবেও আপনি চাইলে লিখতে পারেন। আচ্ছা, এইভাবে আমি সবসময় এইভাবে লিখি, পোস্ট ডিজাইন। এবার আসেন উইথের ক্ষেত্রে, উইথ হাইট এই জিনিসটা আমরা চিনি, তাই না? এখন আসেন পরিমাপের একক কি কি বলেন তো? এই যে বইয়ের মধ্যে পড়ছিলাম না আমরা, পরিমাপের একক কি কি? পরিমাপের একক কেজি, গ্রাম, তারপরে কি লিটার, সেন্টিমিটার, মিলিমিটার, ইঞ্চি, এরপরে কি ফিট, এরকম ছিল না? আচ্ছা, এখন এই সফটওয়্যারের মধ্যে কয়েকটা মেজারমেন্ট দেওয়া আছে, এর থেকে উপরের গুলাতে আরও বেশি আছে। কেন এই ভার্সনটা ইউজ করতেছি? যাদের পিসি একটু দুর্বল থাকে, এই ভার্সনটা দিয়ে মোটামুটি ভালো কাজ করা যায়। আমি কয়েকদিন আগে ট্রায়াল করার জন্য আপডেটটা ইউজ করছিলাম, যেটা আমার নিজের পিসি, আমার নিজের ল্যাপটপে হ্যাং করতেছিল। যত আপডেট সফটওয়্যার ইউজ করবেন তত পিসি কনফিগারেশনটা ভালো লাগে, নাহলে পিসি হ্যাং করে, ঠিক আছে? এই জন্য আমরা 19 ভার্সন ইউজ করতেছি। এটা হচ্ছে আমার কাছে কমফোর্টেবল লাগে, আপনাদের কাছেও মোটামুটি খুব একটা ভারী সফটওয়্যার না, বুঝছেন? আচ্ছা, এখন আসেন, এখানে দেখবেন কয়েকটা মেজারমেন্ট আছে। পয়েন্ট চিনেন? পয়েন্ট মেজারমেন্ট জীবনে শুনি নাই, তাই না? পরিমাপের এককের মতো পড়ছি কখনো পয়েন্ট, এরপরে পিকাস কখনো পড়ি নেই, ইঞ্চি পড়ছি, মিলিমিটার পড়ছি, এরপর সেন্টিমিটার পড়ছি, কিন্তু বাড়তি একটা আছে পিক্সেল, যেটা আজকে প্রথম জানতেছি। পিক্সেল হচ্ছে ওয়েবের ক্ষেত্রে পরিমাপের একক হিসাবে ইউজ করা হয়। পয়েন্ট সেটা হচ্ছে পিক্সেলের মতোই, কিন্তু পয়েন্ট দিয়ে খুব একটা কাজ হয় না। এখন একটা জিনিস আমাকে একটু বলেন, কোনো ক্লায়েন্ট আপনাকে বলছে যে আমার 2 ফিটের একটা ডিজাইন লাগবে, 2 ফিট বাই 2 ফিট, তাহলে কত ইঞ্চি হবে সেটা? 24 ইঞ্চি হবে। এখন আইসা যদি চিন্তা করেন ভাইয়া এখানে তো ফিট নেই, কেমনে কাজ করব? এখন কোনো ক্লায়েন্ট আপনাকে বলে দিছে যে এত মিলিমিটার বা এত মিলিমিটার, তখন আপনি চাইলে মিলিমিটারে লিখতে পারলেন, কিন্তু ফিট বলছে বা অন্য যে কোনো মেজারমেন্ট বলছে আপনাকে, এমন তো হবে না এত কেজির একটা ডিজাইন করে দেন, কখনো তো এরকম হবে না। জাস্ট আমার মিটার, মিলিমিটার, সেন্টিমিটার এরকমই তো বলবে, তাই না? আচ্ছা, এখন দুইটা জিনিস মনে রাখবেন, যেটা হচ্ছে আমরা যখন, আমি কি বলছি, ডিজাইনের টাইপ কয়টা? ডিজাইন যে আমরা করি, ডিজাইন মূলত কোথায় কোথায় ইউজ করা হয়, কি টাইপের ডিজাইন হয়? একটা প্রিন্ট এলিমেন্ট ডিজাইন, আর একটা কি ওয়েব এলিমেন্ট ডিজাইন। যদি কখনো আপনারা প্রিন্ট এলিমেন্ট ডিজাইন করেন, আমরা আস্তে আস্তে করব, তখন এমনিতেই দেখবেন। জাস্ট এতটুকু মনে রাখেন, যদি প্রিন্টের জন্য কোনো ডিজাইন হয় সেক্ষেত্রে পরিমাপের একক হবে ইঞ্চি, সেটা কি ইঞ্চি। যদি ওয়েবসাইট বা ওয়েব মানে মোটামুটি ইন্টারনেট জগতের জন্য ইউজ করা হয়, প্রিন্ট ডিজাইন কি, যেটা হাতে ছোঁয়া যায়, তাই না? ওয়েব ডিজাইন কি, যেটা শুধু ভিজুয়ালি চোখে দেখা যায় কিন্তু হাতে ছোঁয়া যায় না। ওয়েবের জন্য যদি কোনো ডিজাইন করি সেটার ক্ষেত্রে হবে পিক্সেল, কি পিক্সেল, আর প্রিন্টের জন্য ইঞ্চি। এই দুটা জিনিস মনে রাখবেন শুধু। আচ্ছা, তাহলে আমি কি বলছি, পোস্ট ডিজাইন কি সাইজের? স্কোয়ার সাইজ। তাহলে আমি সর্বনিম্ন স্কোয়ার সাইজ হচ্ছে 1080, যেটাকে আমরা বলি এইচডি, থাকে না এইচডি ছবি 1080 ফরম্যাট, আর এখন তো অনেক বেশি হয়ে গেছে, 4K 2K অনেক বড় হয়ে গেছে, হ্যাঁ। তো আমরা এইচডি হিসাবে ধরবো কি 1080, যেটা পোস্ট ডিজাইনের সর্বনিম্ন ধরা হয়, সর্বনিম্ন। এর উপর আপনি 8192 পর্যন্ত নিতে পারবেন। সফটওয়্যারে আমি এক্সপেরিমেন্ট করে দেখছি 8192। বড় সাইজ নিলে কি প্রবলেম হয়, আপনি ধরেন লিখলেন, এটা বাংলাদেশের ফ্ল্যাগই আঁকবেন, কিন্তু দেখবেন ওইটা নিবেন সেভ হইতে অনেক সময় লাগে,
ছোট একটা জিনিস আর বড় একটা জিনিসের মধ্যে অনেক পার্থক্য না, ঠিক না? হ্যাঁ একটা ছোট ট্রেন যাইতে যত সময় লাগে বড় ট্রেন যাইতে কি তার থেকে কম সময় লাগবে? অবশ্যই বেশি সময় লাগবে। সো সে বড় ফাইলটাকে, আমার কাছে মনে হচ্ছে আমি শুধু ফ্ল্যাগ আঁকছি, কিন্তু তার কাছে তো বিশাল একটা আর্টবোর্ড, এটা সেভ করতেছে না সে, না শুধু আর্টবোর্ডের বাইরে গিয়ে সেভ করতেছে শুধু যতটুকু ডিজাইন, সে কিন্তু পুরোটা সেভ করতেছে। তখন আমি এক্সপেরিমেন্টের ক্ষেত্রে আমি যখন পরীক্ষা করলাম তখন দেখলাম যে সামান্য একটা টেক্সট লিখতে যেটা মিলি সেকেন্ডে সেভ হয় সেটা সেভ হইতে মনে করেন 30 সেকেন্ড লাগে। আর যদি এই জায়গায় কোনো ছবি নেন, এইচডি কোয়ালিটির ছবি, 1 মিনিটও লাগতে পারে। বসে বসে ওই যে মশা মারতেন তাও দেখবেন সেভ হয় নাই, বুঝছেন? তাহলে আমরা সর্বনিম্ন সাইজ নিব 1080। যদি কখনো কোনো ক্লায়েন্ট আমাকে বলে দেয় যে এত বা এত না, সেক্ষেত্রে আমরা ভিন্নতা ইউজ করবো, কিন্তু আমি স্ট্যান্ডার্ড হিসাবে সবসময় 2048 নিয়ে কাজ করি, এটা আমার ইচ্ছা, ঠিক না? আমি বলছি 1080 থেকে আপনি 8192 পর্যন্ত যে কোনো সাইজ নিতে পারবেন, তবে শর্ত কি স্কোয়ার হইতে হবে। হ্যাঁ, তবে 1080 নিয়ে করলে পিসিটা কম, তুলনামূলক কম স্লো করবে। আচ্ছা, আমি 1080 নিয়ে করলাম সবার কথা চিন্তা করে। এরপর আরেকটা জিনিস আছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন আমাদের লাগবে না, আর্টবোর্ডটা আমাদের আপাতত লাগবে না, যখন লাগবে তখন আমরা ইউজ করব। এরপরে ব্লিড, সেটা স্কিপ করলাম, সেটা যখন লাগবে তখন ব্লিডটা বুঝাবো। এরপরে যাবেন অ্যাডভান্স অপশনে। অ্যাডভান্স অপশনের মধ্যে কি কি আছে? একটা আছে কালার মোড। ওই যে বললাম প্রিন্টের ক্ষেত্রে আমরা যেমন সাইজের মেজারমেন্টের ইউনিট একটা একটা নিতেছি, তেমনি কালারের আলাদা আলাদা মোড আছে। ওয়েবের জন্য যদি কোনো ডিজাইন করি সেক্ষেত্রে কালার মোড হবে 8GB। 8GB হচ্ছে আমাদের মৌলিক রং, আমরা পড়ছি না লাল নীল কি সবুজ, এটা আমাদের মৌলিক রং। সো ওয়েবের জন্য যখন কোনো ডিজাইন করবেন 8GB কালার মোড মাস্ট ইউজ করবেন। আরেকটা আছে, যদি ক্লিক করেন এখানে আরেকটা দেখবেন যে CMY, মানে সায়ান ম্যাজেন্ডা ইয়েলো ব্ল্যাক, যেটা প্রিন্টারের মধ্যে থাকে। প্রিন্টারের মধ্যে কেউ খেয়াল করলে দেখবেন এই 4টা কালি দেওয়া আছে, কেউ দেখছেন এই প্রিন্টারের মধ্যে 4টা কালির যে ঘর থাকে, এখানে দেখবেন এই 4টা, হ্যাঁ ওই মানে 4টা বক্স থাকে, 4টা বক্সের মধ্যে 4টা কালার থাকে, এইগুলোই হচ্ছে CMYK কালার। হ্যাঁ, তো তাহলে ওয়েবের জন্য যখন করবো কালার মোড কি হবে 8GB, আর প্রিন্টের জন্য CMY। তাহলে এইটা কি আমাদের ওয়েবের জন্য না হচ্ছে প্রিন্টের জন্য? ওয়েবের জন্য। তাহলে কালার মোড কি 8GB। যদি কখনো কালার চেঞ্জ করতে চান অনেক সময় এরকম আসবে, ভয় পাওয়ার কিছু নাই, এটা সে জাস্ট বলতেছে তুমি কালার মোড চেঞ্জ করছো। আচ্ছা, আমি 8GB দিলাম। এরপরে হচ্ছে রাস্টার ইফেক্ট, মানে আমার কোয়ালিটিটা কতটুকু লাগবে, কত ভালো হইতে হবে। হ্যাঁ, রাস্টার ইফেক্টটা আমি আরও পরে বুঝাবো ভালো করে, জাস্ট এতটুকু মনে রাখেন। এখানে রেজুলেশন, হ্যাঁ এখানে হাই দেওয়া আছে 300 PPA, মানে পিক্সেল পার ইঞ্চ। হ্যাঁ, প্রতি ইঞ্চিতে 300টা করে ডট থাকবে। এটা আরও পরে দেখাবো, এটা আরও পরে বুঝাবো, জাস্ট কী করবেন হাইটা দিয়ে রাখবেন। আচ্ছা, এরপরে যা আছে তা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবেন। এতটুকু ক্লিয়ার সবাই? ওকে, আর্টবোর্ড আসার পরে প্রথম কাজ করবেন একেবারেই মনে করেন মানে ফরজ, আগে স্টক অফ করবেন। সবার প্রথমে স্টকটা অফ করবেন। অনেকে শেপ নেয়, যে কোনো ডিজাইন করে দেখি স্টক রয়ে গেছে। হ্যাঁ, অনেকের স্টক থেকে যায়, ওই যে এখান থেকে চেঞ্জ করেন না। প্রথম কাজ কি, ওপেন করার পরেই স্টকটা অফ করবেন এখান থেকে, অথবা এখান থেকে করা যায়, তাই না? এখান থেকে করা যায়, কিন্তু তুলনামূলক এখান থেকে সহজ। দুইটা মাধ্যমে দেখাচ্ছি, যার যেটা ভালো লাগে। আচ্ছা, এরপরে দ্বিতীয় কাজ হচ্ছে আগে ফাইলটাকে সেভ করা। ফাইল কীভাবে সেভ করে? সোর্স ফাইল বলেন তো, আমার একটু বলেন তো কোথেকে কই যাইতে হয়? ফাইল থেকে সেভ অ্যাজ। এরপরে এখানে কি নাম দিতে হবে, যেহেতু আমি আগেই প্রজেক্ট ফোল্ডারের নাম দিছি। আগেরটাতে কেন নাম দিছি? আগেরটাতে কিন্তু কোনো নাম দিইনি, এই জন্য আমার আনটাইটেল 1 আসছে। এরপরে আমি ফ্ল্যাগ লিখছি, তাই না? এটার মধ্যে যেহেতু অলরেডি আগে প্রজেক্টের নাম দিছি, এই জন্যই আমার এটা শো করতেছে যে postdesign.ai। এআই মানে কি? অ্যাডোবি ইলাস্ট্রেটর। এখান থেকে যেভাবে আছে ওভাবে আমি এখান থেকে সেভ দিলাম, যেভাবে আছে সেভাবে থাকবে, আমি এখান থেকে ওকে দিলাম। ওকে না আসলে এদিকে পাঠায় দিচ্ছি, ঠিক আছে, সেভ হয়েছে। এবার আমার কাজ বাকি কাজগুলো করা। আচ্ছা, সো প্রথমত আমি যদি কোনো কোটেশন পোস্ট ডিজাইন করতে যাই, এইটা কেমন হবে? এখানে এক লাইন দেখলাম, এখানে দেখলাম, হ্যাঁ এখানে একটু দেখলাম, দেখার পরে এখানে একটু লিখলাম, এখানে একটু দেখলাম, এখানে একটু লিখলাম, কেমন হয়ে গেল না? মানে সময় সাপেক্ষ ব্যাপার না?
এই জন্য একটা শর্টকাট হচ্ছে আপনি আপনার পিসির মধ্যে সার্চ বাটনে গিয়ে লিখবেন যে নোটপ্যাড, আরেকটা আছে ওয়ার্ডপ্যাড। কেউ ওয়ার্ডপ্যাডে গেলেও লেখা যাবে, বাট নোটপ্যাড যেটা আছে সেটাতে ক্লিক করবেন। কোথায়? নোটপ্যাডের মধ্যে ক্লিক করবেন। আচ্ছা, নোটপ্যাড যেভাবে আছে ওভাবে আপাতত লাগবে না, একটু পরে দেখাই। আগে আমরা এখান থেকে ছবিটা নিই। আচ্ছা, ছবি নেওয়ার জন্য কয়েকটা ওয়েবসাইট আছে যেগুলো হচ্ছে রয়্যালটি ফ্রি। রয়্যালটি ফ্রি মানে কি? যেগুলোতে কপিরাইট থাকে না। কপিরাইট কি জিনিস? কপিরাইট হচ্ছে অন্যের জিনিস না বলে, না পারমিশন নিয়ে ব্যবহার করাকে কপিরাইট বলে। কপিরাইটের মামলা হয় বাইরের দেশে, আমাদের দেশে এগুলার ইউজ হয় না। এই জন্য ক্লায়েন্টরা খুব সচেতন থাকে, প্রয়োজনে সে টাকা দিয়ে কিনে দেয় ছবি, হ্যাঁ, তারপরেও কপিরাইট ইউজ করতে দেয় না। এখন আপনার ভালো একটা বিজনেস, আপনার ব্যবসা হচ্ছে ধরেন 2 লাখ টাকা ইনভেস্ট করা, মামলা খাইয়া দিতেন 5 লাখ, কেমন হয়ে গেল না? সে জায়গায় যদি আপনি মিনিমাম 1000 টাকা দিয়ে একটা ছবি কিনে দেন, সেই ক্ষেত্রে সেফ না? তো এই জন্য অনেক ক্লায়েন্টে কিনে দেয়। এই কিনাকিনির ঝামেলা নাই। কয়েকটা ওয়েবসাইট আছে রয়্যালটি ফ্রি। রয়্যালটি ফ্রি মানে কোনো কপিরাইট নেই, আপনি আপনার মন মতো ইউজ করতে পারেন। তার মধ্যে কমন একটা ওয়েবসাইট হচ্ছে পেক্সেলস, আমার ফেভারিট একটা জিনিস। মানে এই ওয়েবসাইট কোয়ালিটিগুলো, ছবিগুলো অনেক ভালো হয়। আরেকটা আছে আনস্প্ল্যাশ, এরকম পিকজাম্বো, আরও অনেকগুলো আছে। এর মধ্যে আমি কয়েকটা দিয়ে দিব। তার মধ্যে প্রথম হচ্ছে কি, আমার প্রথম চয়েস হচ্ছে pexels.com, PEXELS, pexels.com। এটাতে গেলাম। আপনার যে কোনো ধরনের ছবি আপনি চাইলে ইউজ করতে পারেন। বলছে দ্য বেস্ট ফ্রি স্টক ফটো, রয়্যালটি ফ্রি ইমেজ ভিডিও শেয়ার্ড বাই ক্রিয়েটার। আপনি ইউটিউবের জন্য কোনো শর্ট ভিডিও লাগবে, অনেক সময় থাকে না যে মোটিভেশনাল কথাবার্তা বলতেছে, যে সমুদ্রের ঢেউ খেলতেছে, তারপর এখান থেকে ওইখানে যাইতেছে, থাকে না অনেক সময় ইসলামিক অনেক কাহিনী বলতে গেলে এরকম সিনারি দেখায়, মসজিদের মধ্যে নামাজ পড়তেছে, এরকম থাকে না? এগুলো হচ্ছে রয়্যালটি ফ্রি ভিডিও। তো এগুলো ধরলে কপিরাইট হয় না। ভিডিওর জন্য এইটা না, ভিডিওর জন্য আরও অনেকগুলো আছে, মানে এটা ছবির জন্য খুব ভালো। হ্যাঁ, তবে এখানে যদি আপনি দেন এই যে ভিডিওর অপশন আছে, আপনি চাইলে ভিডিও ইউজ করতে পারবেন। আচ্ছা, এখানে আপনি আপনার মতো করে অনেক ভালো ভালো ছবি পাবেন, হ্যাঁ, যেগুলো হচ্ছে রয়্যালটি ফ্রি এবং হাই কোয়ালিটি, এমন না যে লো কোয়ালিটির ছবি, হাই কোয়ালিটি ছবি পাবেন। আচ্ছা, তো আগে আমরা এখানে দেখি ছবিটা কিসের হইতে পারে বলেন তো? একটা জঙ্গল, তাই না? জঙ্গলের মধ্যে কি কুয়াশা, তাই না? উপরেরটা একটু কালো দেখা যেত, ওই যে বললাম ওভারলে ইউজ করছে, তাহলে হচ্ছে জঙ্গলের মধ্যে কুয়াশা। তাহলে আমি দিতে পারি যে উইন্টার জঙ্গল দিতে পারি। মানে আপনার মতো করে আপনি রিলেটেড কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন, আপনার যেটা মাথায় আসে। ওই যে বললাম না, গুগলের মধ্যে আপনি যদি বাংলায়ও লেখেন বাংলাতেও আসে, ইংলিশে লেখলে ইংলিশেও আসে, কারণ সার্চ ইঞ্জিন এভাবে তৈরি করা হয়। হ্যাঁ, তবে আবার এইগুলোর ক্ষেত্রে আলাদা, ওয়েবসাইটের ক্ষেত্রে আলাদা, কিন্তু গুগল তো হচ্ছে অনেক বড় একটা ইঞ্জিন, বাংলা আরবি যাই লেখেন না কেন সবই আসে। পেক্সেলসে আসার পরে এখানে এসে সার্চ করবেন, আমি কি বলছি, উইন্টার জঙ্গল বা ফরেস্ট। এই যে দেখেন সাজেশনে চলে আসে উইন্টার ফরেস্ট। আচ্ছা, ওই বাবা, এটা তো বিশাল অবস্থা। আচ্ছা, তো এখান থেকে আপনার মন মতো আপনি একটা ছবি নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার যে এরকম এখানে উইন্টার জঙ্গল দিছে, আমার এটা হুবহু সেম ইমেজ হইতে হবে এমন না। কি কি বলছেন? কি এটা 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 কি এটা কাছাকাছি? আচ্ছা, আমি ভিন্ন একটা ইউজ করি। যে আমি উইন্টার দিছি, যে আমি যদি ফগি ফরেস্ট দিই, শীতকাল কি মনে পড়ে? ও তো সারা জীবনই পড়ে, ওদের মনে সামার থাকে। এই যে দেখেন ফগি যখন লাগছে তখন দেখেন ছবিটা চলে আসছে। ফগ হচ্ছে একটা জিনিস আর উইন্টার হচ্ছে একটা জিনিস, তাই আলাদা না? ফগ হচ্ছে কুয়াশা, আর উইন্টার দিছে মানে শীতের যে তুষার টুষার যা আছে সব দিছে। এই ছবিটা না একেবারে সেম সেম, তো সেম নেই, হ্যাঁ সেম ছবি দেখেন জাস্ট, হ্যাঁ এটা জাস্ট এই দিক সেদিক করছে, সেম না অন্তত 90% কাছাকাছি। আমার মনে হয় এইটা হইতে পারে। এইটা এই যে দেখেন, এই যে দেখেন এইটাই, এই যে দেখেন এই 4টা গাছ এখানে, ওই যে মোটামুটি আমার মনে হয় এই দিকটা রেজন করছে। আরে যাই হোক, ছবি নিয়ে যুদ্ধ করে লাভ নাই, এটা নিয়ে মারামারি লাগবে। এইটা 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 আচ্ছা, আমরা ভিন্ন একটা ইউজ করি, ওইটা ইউজ করি, এটাই ইউজ করি যেটা প্রথমে আসছে এটাই। আচ্ছা, কি করবেন? ছবিটা ডাউনলোড করতে হলে
জাস্ট ছবিটার মধ্যে ক্লিক করবেন, ছবিটার মধ্যে ক্লিক করবেন, করার পরে ফ্রি ডাউনলোড, ব্যাস কাজ শেষ। ছবিটা এখানে ডাউনলোড হয়ে যাবে আপনার পিসির মধ্যে। এইবার আমার কাজ হচ্ছে ছবিটাকে প্লেস করা, ছবিটাকে এখানে আনা। আচ্ছা বলেন তো আর্টবোর্ড বড় ছোট কেমনে করে? অলটা ধরে স্ক্রল বারটা ঘুরাইলেই বড় ছোট হয়, আরেকটা হচ্ছে ডানে বামে করলেও জেড প্রেস করে ধরে ডানে বামে ঘুরাইলেও বড় ছোট হয়। এটা গত ক্লাসে দেখছেন। আচ্ছা এবার আসেন আমি ছবিটা আনবো, তাই না? দেখেন এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা মনে রাখবেন। ছবি আনতে হইলে আমি ফাইলে যাব, ফাইল থেকে বলবো প্লেস করো। শর্টকাট ইউজ করতে পারেন শিফট কন্ট্রোল পি, অথবা প্লেসে ক্লিক করলেন। এবার কি করবেন, এখানে আমাকে বলছে ছবিটার ডেস্টিনেশনটা কোথায়। হ্যাঁ ডাউনলোড ফোল্ডারে এই যে ছবিটা, তাই না? আমি এখানে ক্লিক করলাম, প্লেস করলাম। এটাতে আরেকটা জিনিস দেখাইতে ভুলে গেছি, মোটামুটি জানেন এত কথা বলেন। আচ্ছা তো এখানে ক্লিক করলাম, করার পরে দেখবেন আমি এটা করি নাই। এখানে ক্লিক করার পরে দেখবেন নিচে একটা অপশন আছে লিঙ্ক, সবুজ। আচ্ছা এখানে ক্লিক করার পরে দেখবেন একটা লিঙ্কের মধ্যে টিক দেওয়া আছে, তাই না? নিচে লিঙ্ক। আচ্ছা লিঙ্ক মানে কি বলেন তো? কোনো কিছুর সাথে কোনো জিনিসের কানেকশন, তাই না? আচ্ছা এখন একটা জিনিস আমি বলি, বাংলাদেশ রেলওয়ের মধ্যে এটা একটা কমন প্রবলেম। দেখবেন যে অন্য একটা বগি আরেক ট্রেনের মধ্যে লাগানো থাকে। কেউ ট্রেনে গেছেন কখনো? ট্রেনে কোথাও গেছেন? কে কে যান নাই দেখি? কোনোদিন ট্রেনে ওঠেন নাই? ট্রেনের মধ্যে, বাংলাদেশের ট্রেনের মধ্যে একটা সমস্যা থাকে। আচ্ছা পরে যাই, আপনি গেছেন? আমার ট্রেন আছে। আচ্ছা আমি জন্য কইছেন, আমি তো কই। আচ্ছা শোনেন আমরা ট্রেনে, আচ্ছা ট্রেনে যাবো পরে। শোনেন ট্রেনে যারা গেছেন বড় স্টেশনগুলোতে দেখবেন এরকম, বিশেষ করে লোকালগুলোতে থাকে, দেখবেন যে উপকূল এক্সপ্রেসের বগি গিয়ে ঢাকার ও জামালপুরে ট্রেনের মধ্যে লেগে গেছে। বগি এরকম থাকে, লেখা হচ্ছে উপকূল এক্সপ্রেস। আমি এরকম অনেক দেখছি। সিলেটের ট্রেন এই ধরেন আমার ময়মনসিংহ যাবে, লোকাল ট্রেন থাকে না। এরপর হচ্ছে এই যে মনে করেন নোয়াখালীর মধ্যে একটা আসে ইশাখা এক্সপ্রেস বা নোয়াখালী এক্সপ্রেস নামে আসে, ওই ট্রেনটার মধ্যে দেখবেন যে ঢাকার বগি লাগানো থাকে। এখন আপনি ধরেন আপনি যাবেন ঢাকায়, আমি যাব সিলেট। হ্যাঁ আমাদের ডেস্টিনেশন স্টেশন হচ্ছে কি, সরি আমাদের স্টেশন কোত্থেকে যাত্রা করবো আমরা, ধরেন হচ্ছে লাকসাম। লাকসামের এদিক দিয়ে কিন্তু ওইদিকে ট্রেন নাই। নোয়াখালী ক্ষেত্রে শুধু উপকূল আছে, ধরলাম লাকসাম। এটা কি এদিক থেকে মোটামুটি সিলেট, চাঁদপুর, চট্টগ্রাম সব জায়গার ট্রেন আছে। এখন ধরেন আমি গেলাম কোথায়, লাকসাম গেলাম, আপনিও যাবেন আমিও যাব, ধরেন লোকাল ট্রেন। এখন ট্রেনের বগির সাথে ইঞ্জিনটা কানেকশন থাকে না। ইঞ্জিনটা যদি কানেকশন না থাকে সে কখনো চলবে? আচ্ছা বলুন তো ট্রেনের ইঞ্জিনটা কতগুলা বগিকে নিবে টেনে? কতগুলা বগিকে টেনে নিবে বলেন? যতগুলা একটা আরেকটার সাথে লিঙ্ক করা থাকবে। লিঙ্ক সোজা কথা একটা লাগানোটাকেই তো আমরা বলি লিঙ্ক, তাই না? তো লিঙ্ক করা থাকবে। এখন একটা লিঙ্ক করা নাই, তারা টাইনে নিয়ে গেল, সে কি কখনো তার জায়গা থেকে মুভ করবে? যাবে না কখনো। আরেকটা জিনিস আপনারা মনে করি, ওই যে বললাম লোকাল ট্রেনের একটার বগি আরেকটার বগির সাথে। এখন ধরেন আপনার আমার তাড়াহুড়া, আপনি যাবেন ঢাকায়, আমি যাব সিলেট। আপনি দেখলেন সামনেটার মধ্যে লেখা ঢাকা এক্সপ্রেস, আমি পিছনেটার মধ্যে দেখলাম সিলেট এক্সপ্রেস। কিন্তু ট্রেন যাবে কই? চাঁদপুর, সরি চাঁদপুর তো এদিকে, ধরেন যে কোনো একদিকেই, ধরেন ময়মনসিংহ যাবে এখান থেকে। এখন কি হইল, আমরা কখনো ঢাকা সিলেট আমাদের ডেস্টিনেশনে কখনো যাইতে পারবো? কই যাব? দনুজনটা দৈরে ওই ময়মনসিংহ নিয়ে যাবে। কেন হবে? আমাদের ভুলের কারণে, তাই না? আমরা সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারি না, যাচাই বাছাই করতে পারি না। এখন এই লিঙ্কটাও ঠিক এই রকম। আপনার পিসিটা হচ্ছে ইঞ্জিন, আর এটা হচ্ছে ধরেন একটা বগি, ঠিক আছে? এখন আপনার একটা বগি ওই যে বললাম লোকাল ট্রেনে নিয়ে গেছে, সে কিন্তু চলতেছে অন্য একটা বগিতে, কিন্তু ট্রেনটার বগির কিন্তু সাথে মিল নেই। সে অন্য একটা লেনের সাথে বা অন্য একটা বগির সাথে চলতে, তাই না? সে এক রুটে, আমি এক রুটে। এই যে ধরেন এটা হচ্ছে আপনার একটা পিসি, তাই না? এটা কি আপনার একটা মেমোরি,
সোজা কথা একটা, এটা হচ্ছে আপনার একটা স্টোরেজ, তাই না? আচ্ছা, এখন আপনি যদি ছবিটাকে ইলাস্ট্রেটরের মাধ্যমে এখানে লিঙ্ক করা অবস্থায় প্লেস করেন, মানে সে বুঝাইতেছে তোমার এই ইলাস্ট্রেটরের এই ফাইলটার সাথে তোমার পিসির এই যে এখানে ফাইল নেম যেভাবে দেওয়া আছে সে এইভাবে কানেকশন করা, সেম টু সেম নাম দিয়ে। এখন বলেন তো, আমি ক্লায়েন্টকে এই অ্যাডোবি ইলাস্ট্রেটরের সোর্স ফাইলটা দিলাম, ক্লায়েন্ট এটা ওপেন করলে কি পাবে? কি পাবে? ওই যে মমিন সিং, মানে তার ডেস্টিনেশনটা সে খুঁজে পাবে না। এতে কার কার বদনাম হবে? আপনার বদনাম। কেন? আপনি ডিজাইন পারেন না। আপনি ক্লায়েন্টের 10 বার তবা পড়ে যদি কন যে না আমি এই যে ছবি দেখেন আমি এটা দিছি, সে বিশ্বাস করবে না। তো লেখা, কিন্তু লেখা না। ছবি দিবেন না? ছবিগুলো কি দরকার? ছবি তো দেয়, কি দরকার সেটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি একজন ডিজাইনার, আপনি দিলে দিলেন, না দিলে নাই, বুঝেন নাই? এখন আপনি একটা উক্তি বলছেন, আপনার আমি চিনি না, এখন এই তিশাপু দিয়ে দিছে আপনার ছবি, তখন আমি আপনার চিনতেছি না, ঠিক আছে না? স্টিভ জবস কে? অনেকে নাও চিনতে পারে। আমরা মুখ চিনি, নাম জানি না, এরকম অনেক মানুষ আছে না? এরকম অনেক মানুষ আমরা দেখি না, ভাই আপনার চিনা চিনা লাগে, নাম ভুলে গেছি। তো ছবি দেখলে অনেকের মনে পড়েছে, এই জন্য অনেকে দিয়ে রাখে ছবি। আচ্ছা, লিঙ্ক দিলে কি অসুবিধা? আপনার পিসির মধ্যে যে ফাইলটা আছে সেটা ক্লায়েন্টের পিসিতে আছে, এইটা যদি সে পাইতে হয় সে সেম নামে সেম ইমেজ তার সেম নামে ডাউনলোড করা থাকতে হবে, না হলে মিসিং দেখাবে। আচ্ছা, এখন এখানে হচ্ছে আমি যেভাবে আছে ওভাবেই থাকবে, জাস্ট এখান থেকে লিঙ্কটা তুলে দেবে। লিঙ্ক তুলে দেওয়ার মানে কি? আমার পিসির সাথে ছবিটার কোনো কানেকশান নাই, এখানে প্লেস করছি মানে শুধু এই ইলাস্ট্রেটর ফাইলের মধ্যে সে সীমাবদ্ধ। ওই যে ট্রেনের ইঞ্জিনের সাথে কানেকশন করে ফেলছি, বুঝেন নাই? আমার ইঞ্জিনের সাথে কানেকশন করে ফেলছি, এবার যে কেউ চাইলেই আমার বগিটারে নিয়ে যেতে পারবে না। পারবে? যতক্ষণ সে বাইরে ছিল একটা বগি নিয়ে গেছে, কিন্তু যখন আপনার ইঞ্জিনের সাথে এটার আংটা লেগে গেছে তখন কিন্তু এটা নিতে পারতেছে না। সুতরাং এটা আমার পিসি থেকে আমার আলাদা করে দিছি। এটা কার সাথে এখন হয়ে গেছে? এই লিঙ্কটা কিন্তু এখন আমার কম্পিউটারের সাথে নাই, এই লিঙ্কটা এখন হয়ে গেছে আমার ডিজাইনের শুধুমাত্র এই ফাইলটার ক্ষেত্রে। এখন এখান থেকে আমি লিঙ্কটা তুলে দিয়ে প্লেস করব। আচ্ছা, এখান থেকে যে অপশনটা আসে, এখন যদি আপনি ক্লিক করেন, জাস্ট একটা ক্লিক করবেন, লেফট ক্লিক একটা ক্লিক করলে ছবিটার যে অ্যাকচুয়াল সাইজ সেটা চলে আসবে। ক্লিক করেন, দেখেন কত বড় হয়ে গেছে। এখন এটাকে ছোটো করতে হবে, তাই না? আচ্ছা, তার আগে আমি এটা ডিলিট করে দিলাম, সিলেক্ট করলাম, কিবোর্ডে ডিলিট করলাম, ডিলিট হয়ে গেছে। এখন দেখেন যদি লিঙ্কটা অন করা থাকে তখন আমার বিকল্প ব্যবস্থা কি? ভাই পানি দিন। আচ্ছা, আমার বিকল্প ব্যবস্থা কি? আমি এখানে ফাইলে যাব, ফাইল থেকে যখন প্লেসে ক্লিক করব, ধরেন আমি ছবিটা নিব কিন্তু লিঙ্কটা অন করা আছে, ভুলে গেছেন, তাই না? ভুলে গেছেন। আচ্ছা, ভুলে গেছেন, এখানে প্লেস করেও ফেলছেন, পুরো ডিজাইনের কাজ শেষ, এরপরে মনে পড়ছে লিঙ্ক করি না, কী করবেন? ডিলিট করে ফেলবেন, আবার প্লেস করবেন। একটু ঝামেলা না? ঝামেলা একটু পরে আমি পানি খাই। আচ্ছা, লিঙ্কটা তুলি নাই, লিঙ্ক না তোলার কারণে আমার এইরকম, আমি এখন প্লেস করবো। ওই যে একটা বললাম ক্লিক করলে কি হবে, এখন পুরো ছবির অ্যাকচুয়াল সাইজ যেটা সেটা চলে আসবে। কিন্তু আমি যদি না ক্লিক করে যদি এটারে জাস্ট টানি, আমার যতটুকু দরকার, আমরা যে শেপ নিয়েছিলাম না, লেফট কিটা ধরে এভাবে টান দিয়েছিলাম না, হ্যাঁ এরকম টান দিয়েছিলাম না, ছবির মতো ঠিক সেম জিনিস আমার যেরকম লাগবে ওই রকম আমি নিব। এখন যদি শিফট প্রেস করে ধরি, এটা নর্মালি ছবির ক্ষেত্রে শিফট লাগে না, ছবিটা হচ্ছে তার কর্নার অনুযায়ী হয়, বাট অনেক ক্ষেত্রে লাগে। যখন এটা ছেড়ে দিবেন তখন আবার শিফট লাগবে। প্রথমত সে তার যে রেশিও সে অনুযায়ী সে বড় ছোট হচ্ছে। আমি এখান থেকে ছেড়ে দিলাম, ছবিটাকে এখন অ্যাকচুয়াল সাইজে আসছে, কিন্তু এখন কিন্তু আমি যতটুকু চাইছি ততটুকুর মধ্যেই আসছে। এখন দেখবেন এখানে হচ্ছে দুইটা ক্রস আসছে, এই ক্রসটা আসলে বুঝবেন যে ছবিটা লিঙ্ক করা আছে। সে আমাকে একটা ওয়ার্নিং দিতেছে ছবিটা কি লিঙ্ক করা আছে, দেখবেন ছবির মাঝখানে ক্রস চলে আসে। যদি দেখেন ক্রস নাই, তার মানে আমি লিঙ্ক তুলে দিছিলাম। আচ্ছা, এখন করে ফেলছেন, দিয়ে ফেলছেন, হঠাৎ করে ডিজাইন শেষ, এখন মনে পড়ছে যেটা তো লিঙ্ক করা, বা ক্লায়েন্টে দেওয়ার পরে ক্লায়েন্ট বলতেছে ছবি তো পাই না, তখন আপনি আবার এডিট করবেন না, ফাইলটা এডিট করে আবার এটারে চেঞ্জ করতে হবে, প্লেস করতে হবে, তাই না? অত ঝামেলার দরকার নেই, জাস্ট প্লেস করছেন। এখানে একটা অপশন আছে এমবেড, সেও আনলিঙ্কের মতো কাজ করে, মানে লিঙ্কটা তুলে দিবে। এখানে ক্লিক করেন, দেখবেন আর মাঝখানে এটা থাকবে না। এই জিনিসটা ক্লিয়ার? এই জিনিসটা
এবার আসেন, ছবিটা তো নিলাম, এখন আমার ছবিটা কোথায় দরকার? এই আর্টবোর্ডের সাইজে, তাই না? আচ্ছা, এখন বড় ছোট কেমনে করবেন? ছবিরে কখনো ধরে এই মাঝখানে তার পেট জুড়ে টানবেন না, ঠিক আছে? অথবা উপর থেকেও টানবেন না। কেমন হয়ে গেল না? পুরোটা সিলেক্ট ধরেন এই জায়গায় আপনার একটা ছবি, হ্যাঁ, আপনার একটা ছবি এদিক থেকে টানছে, আপনার গাল দেখবেন এমন হয়ে গেছে, বুঝেন নাই? মানুষের একটা ছবি আনতে পারলে ভালো হইতো। এখানে তো ছবিতে বোঝা যাইতেছে না যে একটা সিনারি, দেখবেন যে আপনার গাল এমন হয়ে গেছে, তারপর বুঝেন নাই? আবার ওই দিক থেকে টানছে দেখবেন গলা বড় হয়ে গেছে, উপর থেকে টানছে। তো এভাবে টানাটানি করা যায়, ছবি দেখে কি হয়েছে, আপনার ছবি না, বাট এটা তো একটা সিনারি, তাই না? তারা লম্বা করে পুরা তার থোবড়া চেঞ্জ করে দিবেন, এটা কিরকম হয়ে গেল, তাই না? সুন্দর লাগে। আচ্ছা দিয়েন, আমরা ছবি ইউজ করে তাই না, আমার একটা পাঠায়েন। আমার ছবি সিনারি ছবি ভিতরে না, আপনি ওই যে ম্যানিপুলেশন করে গাছের আগে বসিয়ে আছেন, এরকম ম্যানিপুলেশন দিয়ে করা যায়। আচ্ছা, এখন আপনি এখান থেকে এটা নিলেন, এখন আমার এই আর্টবোর্ডে সাইজ করা দরকার না? আচ্ছা, এখন সিলেক্ট করবো না সিলেক্ট এই যে সিলেক্ট করা আছে বাউন্ডিং বক্স, হ্যাঁ, ওই যে বললাম কি, এটার কি বলছিলাম শর্টকাটে? সীমানা, তাই না? আর এই যে ছোট ছোট এইগুলোর আমরা বলছিলাম কি? খুঁটি, তাই না? সীমানার খুঁটি, হ্যাঁ, যেগুলো হচ্ছে জায়গা জমিতে দেওয়া হয়, বললাম এটাই। আচ্ছা, এখন তাইলে আপনি একটা কোশ্চেন থাকতে পারে, আপনি বলেন এমনিও টানা যাবে না, এমনিও টানা যাবে না, তাহলে টানমোটা কেমনে, ঠিক না? আচ্ছা, এখন আপনি বললেন যে এমনি টানা যাবে না, এমনি টান, তাহলে আমি কর্নার দুটো টানি, দেখেন সেম অবস্থা। কারণ আপনি কি অ্যাকচুয়াল কর্নার দুটো টানতে পারবেন? কখনোই পারবেন না, যেটা একমাত্র কিবোর্ডের শর্টকাট ছাড়াও কোনো পসিবিলিটি নেই। আপনি এখান থেকে টানেন, আপনি একেবারে কর্নার টাইনে আনতে পারবেন অ্যাকচুয়াল সাইজ? পারবেন না। প্রথম তো আরও প্রথম আরও সমস্যা, যেরকম আপু টান দেয় এইদিকে চলে যায় এইদিকে, প্রথম এরকম হয় নাই, শেপ একটা টান দিছি এইদিকে, বিশেষ করে বড় শেপ নিলে টান দিছি দে কই চলে গেছে, আর্টবোর্ড কই খুঁজে পাই না। আমার ক্ষেত্রে হয়তো বা আমি করলাম, আমার ক্ষেত্রে মোটামুটি আমি কাছাকাছি আনতে পারবো, এই যে কর্নার মোটামুটি একটা আইডিয়া করে আনতে, কিন্তু আপনারা দেখবেন যে এমন হয়ে গেছে, কিরে দৌড়ায় কি এরকম, মানে এখনো কিন্তু আপনারা মাউসে ফ্লেক্সিবল হইতে পারেন না, ঠিক আছে? আচ্ছা, ধরেন আমিও জানি না, আমিও এখনো কিছু জানি না, আমি এই জন্য আপনাদের দেখাইতেছি, ধরেন আমি জানি না, আমি শিখতেছি আপনাদের সাথে সাথে। আচ্ছা, এবারে নিলেন, এখন ছবিটা তো মুভ করতে পারেন, তাই না? এটার মুভ করতে পারবেন না? এটা তো দেখছেন গত ক্লাসে, আমি মুভ করলাম, পরে মোটামুটি একটু মাঝখানে আনলাম চোখের আন্দাজে। আচ্ছা, এইবার এটা সিলেক্ট করলাম, যে কোনো কিছু আমার কাজ করতে হলে কী করতে হবে? সিলেক্ট করতে হবে, এটার বিকল্প নাই। আচ্ছা, এখন দুইটা উপায় আছে। একটা উপায় হচ্ছে আমি যদি শিফট প্রেস করে ধরে টানি, শিফট প্রেস করলে ধরলে আমার এক কর্নার থেকে বড় হবে, একটা কর্নার। এবার আপনি প্যাড ধরে টানেন, পিঠ ধরে টানেন, মাথা ধরে টানেন, যেদিকেই টানেন দেখবেন সে সমানই হবে। আমি নর্মালি টানছি এরকম, কি এই জিনিসটা চ্যাপটা হয়ে গেছে, কিন্তু যদি শিফট প্রেস করে ধরে টানেন দেখেন আমার ডান পাশটা কিন্তু নড়তেছে না, দেখেন আমার শুধু কর্নারগুলো যাইতেছে, তাই না? যাচ্ছে, আমার কিন্তু ডান পাশের কোনো কিছু হচ্ছে না, শুধু বাম পাশটাই চেঞ্জ হচ্ছে। এখন আবার এই পাশ ধরে টানেন, আমার বাম পাশের কিছু হচ্ছে না। উপর ধরে টানেন, দেখেন আমার নিচের কোনো অংশ সমস্যা হচ্ছে না, সে তার জায়গাতেই আছে। আবার নিচে ধরে টানেন, মানে এটা হচ্ছে জাস্ট একটা কর্নারে। আচ্ছা, এখন ধরেন ভুলে আপনি ক্লিক করছেন, এরকম হয়ে গেছে, আয় হায় রে, এখন কি করবেন? ছবিটা আবার কেটে দিবেন, আবার কেটে দিয়ে আবার নতুন করে প্লেস করবেন, তাই না? এটা সবচেয়ে সহজ উপায় না? কি বলেন? মানে আপনাদের ক্ষেত্রে সহজ উপায় এটা না, কিন্তু সহজ উপায় আরেকটা আছে। ধরেন একটা কাজ করে ফেলছেন, ভুল হয়ে গেছে, আপনি চান যে আগের অবস্থায় ফিরে আনতে, তখন কি করবেন? কিবোর্ডের কন্ট্রোল ধরে রাখবেন, কন্ট্রোল ধরে জেড প্রেস করবেন, আগের অবস্থায় আসছে। দেখেন আমি শুধু কি একটা এই যে এমন করছি, তাহলে এক ধাপ আগে এরকম, আবার এমন করছি, এখন আপনি যান কন্ট্রোল জেড, ঠিক আছে? আগের অবস্থায় আসছে এক ধাপ, আবার আরেক অবস্থায় কন্ট্রোল জেড আসছে। এবার আপনি যতবার দিবেন, আমি যদি যেই দেই এই দেখেন আগের অবস্থাগুলোতে আসছে, দেখতেছেন? খেয়াল করছেন? ওনার দিকে খেয়াল করা দরকার নেই, এখানে খেয়াল করেন, ঠিক আছে? ক্লিয়ার? এবার আমি এটাকে এখানে আনলাম। এবার যদি আমরা চাই, এতক্ষণ কি দেখছি? একটা কর্নার ধরে, তাই না? এখন যদি আমরা চাই যে না, আমরা হচ্ছে
চারদিক থেকে বড় করা দরকার, তাই না? একটা ছবি চারদিক থেকে বড় করা দরকার না? তো আমি যদি চাই চারদিক থেকে বড় করতে, তখন আমার দুইটা বাটন প্রেস করতে হবে। এক কর্নার থেকে কোনটা প্রেস করছি? শিফট। কিন্তু আমি যদি চারপাশ থেকে করতে যাই তাহলে শিফট অল্টা একসাথে ধরবো, ধরার পরে যে কোনো কর্নার, যে কোনো, এখানে কয়টা কর্নার আছে? 3টা, 6টা, 8টা, তাই না? 8টা কর্নারের যে কোনো দিকে টানেন, কোনো সমস্যা নেই। দেখছেন? এখন আপনার কোশ্চেন হচ্ছে এই পাশ থেকে টানলে এমন হয়, আমি এই পাশ থেকে টানবো, হচ্ছে? দেখেন তো, দেখছেন চারপাশ থেকে হচ্ছে? আপনার মনে হয়েছে না এই কর্নার থেকে না, আমি জাস্ট কোনাকুনি টানবো, টানেন, এই যে তাও সেম। মানে যেভাবেই টানেন না কেন, 8টা কর্নারে একটা কর্নারে যেভাবে টানেন ওভাবেই হবে। এবার আসেন, আমার আর্টবোর্ডের সাইজ আনতে হবে ছবিটা, তাই না? তো আমি এখান থেকে এটারে জুম করলাম। ওকে, তাহলে আমার ছবিটা এখন আর্টবোর্ডের সাইজে আসছে না? মোট কথা হচ্ছে আর্টবোর্ডটা ফিল আপ হয়েছে তো, কিন্তু এখন বড় সমস্যা হচ্ছে আর্টবোর্ডের বাইরে অনেক অংশ রয়ে গেছে। এটারে ফিক্স করবো কেমনে? হ্যাঁ, এটা কি বাইরে গিয়ে মোবাইলে ক্রপ করে বা পিসির মধ্যে ক্রপ করে এনে তারপরে বসাবো? ওইভাবে করা যায়, কিন্তু এটা কোনো স্ট্যান্ডার্ড ওয়ে না। এইটারে আমি যদি করতে যাই, আমার এটাকে করতে হবে এই আর্টবোর্ডের সাইজে নিয়ে আসতে হবে, বাইরের অংশগুলো যেন দেখা না যায়। ঠিক আছে? আচ্ছা, বাইরের অংশগুলো যদি দেখা না যায় সেক্ষেত্রে আমাকে করতে হবে কি? আমার এইটাকে মাস্কিং করতে হবে। মাস্কিং কি? বান্দা বলি না, বান্দি না আমরা? এটা বড় একটা বস্তা, বড় একটা বস্তা, এটাই কি করি আগে ছোট করে কি দিয়ে বান্দিয়া, মানে পেঁচায়া, ধরেন একটা বস্তা, অনেকগুলা বস্তা, এতগুলা জায়গা মারছে, এগুলোরা যদি ভালো করে বাজ করে রশি দিয়ে বাঁধেন, ওইটাকে এই জায়গাটা দখল করবে, কি করবে? নির্দিষ্ট একটা জায়গাতে আপনি চাইলে ফিক্স করে রাখতে পারবেন, তাই না? আচ্ছা, এই মাস্কিং জিনিসটা সালার বস্তাতে মনে রাখবেন। সোজা কথা একটা, আমার কাছে উদাহরণ আছে একটা, মনে করেন আমি এছাড়া আর কোনো উদাহরণ জানি না। হ্যাঁ, অনেকে হয়তো এটা আনকমফোর্টেবল হইতে পারে না, আমার শেখানোর স্টাইল এরকম। আমি এই যে এখানে আপনারা মনে করেন একেবারে টপিক অনুযায়ী বুঝাবো, এভাবে করবেন, শেপ নেবেন, মাস্কিং করবেন, তারপরে শেষ দেখবেন কালকে ভুলে গেছেন, কিন্তু আমাকে ভালো কথা মনে থাকে না। এই জন্য আমরা অপ্রয়োজনীয় কিছু কথা বলবো ক্লাসে, কেন? আমাদের মাথায় যেন থাকে, অন্তত আমার মাথায় এটা মনে না থাক, অন্তত মনে থাকবে যে আরে সালার বস্তা মানছিলাম ক্লাসের ভিতরে, বুঝেন নাই? হ্যাঁ, আমরা অনেক কিছু করব, আমরা রান্না বান্নাও করি ক্লাসের ভিতরে। সো ওই যে বলেন একটা অঙ্ক আছে না, ধরি, হ্যাঁ এটা সমান এত, তো আমরাও ধরবো অনেক কিছু। আচ্ছা, এখন এইটা থিওরি বোঝার আগে সালার বস্তার থিওরি বুঝতে হবে। এটা কোনোদিন বিখ্যাত হবে আমি যদি সেলিব্রিটি হই আর কি। সালার বস্তার থিওরি, নিউটনের থিওরি আছে না, আমার থিওরি না বাবা, সালার বস্তার থিওরি। না না, সালার বস্তার থিওরি। আচ্ছা আচ্ছা, এখন আচ্ছা ধরেন এখন আমার মাস্কিং বুঝতে লাগে কি করতে হবে। আমি বড় একটা বস্তাকে কি করছি, রশির মাধ্যমে বা দড়ির মাধ্যমে ছোট করে ফেলছি না? সো এই জিনিসটাই মাস্কিং। আসেন, মাস্কিংটা যে করলাম, মাস্কিংয়ের উপাদান কি কি ছিল, মানে বস্তাটা যে বাঁধলাম আর কি কি, মানে বস্তা বাঁধার জন্য কি কি লাগছে? আমার বস্তাটা লাগছে আর কি একটা দড়ি লাগছে, তাই না? এখন বস্তা বাঁধার জন্য বস্তার ভিতরে দড়ি দিয়া বস্তারে পেঁচাইলাম, আমার বাঁধা হয়ে গেছে না? কি হয়েছে? আমি বস্তারে না রশিরে বাঁধছি, মানে রশিরে মাস্কিং করে ফেলছি, তা আমার লাভ হয়েছে? যে লাভ সেই বধূ। আচ্ছা, আমার মাস্কিং করার প্রথম শর্ত কি? আমার বস্তাটা নিচে থাকতে হবে, রশিটা উপরে থাকতে হবে। এটা হচ্ছে একদম কমন প্রশ্ন, মানে কমন প্রশ্ন না, সরি, মানে শর্ত। এটা হচ্ছে কমন, আমার শর্তটাই হচ্ছে এটা। এইখানে আমার মাস্কিং করতে হইলে, মাস্কিং করার আগে আমি একটা কাজ করব, এখানে একটা দড়ি নিয়ে নিব। দড়ি তো না, এটা একটা শেপ নিব। কি শেপ? আমার এইটা হচ্ছে আমার বস্তা, তাই না? ছবিটা আমার বস্তা, এখন আমার দড়ি লাগবে, তাই না? তো আসেন এখানে, হ্যাঁ দড়িটা হচ্ছে শেপ। আমি আর্টবোর্ডের সাথে আর্টবোর্ড সাইজ করতে হলে আমার ওই রকম একটা শেপ নিতে হবে আর্টবোর্ডের সাইজের। তো আমি শেপটা কিভাবে নিব? শেপ নেওয়া শিখছি না গত ক্লাসে? আমার শেপ নিতে হবে একটা কর্নার থেকে, অথবা আমি এখান থেকে একটা শেপ নিব, শিপ প্রেস করে ধরে নিলাম। নেওয়ার পরে কি করব? এটারে বড় ছোট করব, তাই না? এরকম করে। না, ফ্রি স্টাইল করতে কখনো শিপ প্রেস করা লাগবে না।
আপনি যদি কোনো ফ্রি স্টাইল করতে চান, যেমন এটা আমি ফ্রি স্টাইল কোনো, আমি জাস্ট এই কর্নারগুলো নিজের মতো মিলাইতেছি, বুঝছেন? এখন কি এভাবে করতে পারি না, একটা শেপ নিয়ে কর্নারগুলোর সাথে মিলাই দিতে পারি, এই একটা ওয়ে, তাই না? আরেকটা ওয়ে দেখাই। আরেকটা ওয়ে হচ্ছে আমি স্কোয়ার সাইজ নিলাম, নেওয়ার পরে এই যে শিফটটা প্রেস করে বড় করলাম, কিন্তু কি হয়েছে, বাইরে চলে গেছে, আমি অ্যাকুরেট সাইজটা এখানে পাবো না, ঠিক না? দেখেন বাইরে হয়ে গেছে, ইয়ে হয়ে গেছে, তখন আবার আমার আর একটু ছোটো করতে হবে, আবার ছোট বড় করে ওই যে আগের অবস্থার মতো, তাই না? কোনো লাভ হলো না। আচ্ছা, এরপরে আমি আরেকটা ওয়ে দেখবো, আমি যে কোনো একটা কর্নার থেকে টানবো, তাহলে তো আমার যেহেতু স্কোয়ার সাইজ, আমি শিফট ধরলে ওই এই কর্নারে এসে মিলবে, তাই না? কি মনে হয়, শিফট ধরলে কি হয়, স্কোয়ার হয়। আমি এই একটা কর্নারে আসলাম, আসার পরে দেখবেন বলবে ইন্টারসেক্ট, আসছে ইন্টারসেক্ট, আমি একটু জুম করি, এই কর্নারে আনার পরে বলবে ইন্টারসেক্ট, এবং দেখবেন দুইটা পিঙ্ক কালারের লাইন চলে আসছে উপরে এবং কি বামে। আচ্ছা, এটাকে বলা হয় হচ্ছে স্মার্ট গাইড। নাম কি? এটাকে বলে স্মার্ট গাইড। যদি এটা আপনার পিসির মধ্যে শো না করে, এটা যদি আপনার পিসিতে শো না করে, সেই ক্ষেত্রে এখানে হচ্ছে ভিউ একটা অপশন আছে, ভিউ থেকে গিয়ে স্মার্ট গাইড, এটা যেন টিক দেওয়া থাকে, ক্লিয়ার? এটা যেন টিক দেওয়া থাকে, এটা টিক দেওয়া থাকলে আপনার স্মার্ট গাইডটা শো করবে। আচ্ছা, আসেন আমি এই কর্নারে গেলাম, দুই দিকে যখন আসবে তখন বুঝবো যে আমার ইন্টারসেক্ট হয়েছে। এখন ঠিক আছে, আমার কর্নারটা ইন্টারসেক্ট, সে আমাকে বলতেছে, সেটা কমান্ড দিতেছে। আমি এখান থেকে এটাকে আমি এখান থেকে টান দিলাম, এখন কি হচ্ছে, আমার স্কোয়ার সাইজ হচ্ছে হ্যাঁ, এখন কিন্তু হয় নাই। আমি এখানে শিফট প্রেস করে ধরবো, এখন দেখবেন যে সেই স্কোয়ার আকারে হচ্ছে, হয়েছে? আচ্ছা, স্মার্ট অবজেক্ট তো ইয়ে করছি না, স্মার্ট গেট দেখাইছি না তো আগে, স্মার্ট গেটটা দেখাইছি না পিঙ্ক কালারের। আচ্ছা, এই শেপ নেওয়াটা পর্যন্ত দেখানো হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে আসেন এইবার এই যে দেখেন, এটা কিন্তু একেবারে ফিক্সড হয়ে গেছে, তাই না? সো আমরা কি করছি, একটা কর্নার ধরে স্মার্ট গাইডের সাহায্যে ওই জিনিসটা নিছি, তাই না? এই শেপটা আমি আরও একটা কাজ করতে পারি, এখানে যে আমি শেপে ক্লিক করলাম, করার পরে কোনোটা টানবো না, টানলে শেপ তৈরি হবে, আমি টান দিব না। আমি কি করবো, জাস্ট একটা ক্লিক করব, ক্লিক করলে একটা বক্স আসবে, আমাকে বলবে তুমি কত বাই কত উইথ নিতে চাও। হ্যাঁ, আমার রেক্টেঙ্গেল একটা লাগবে, সেটার উইথ কত হবে, তাহলে আমার আর্টবোর্ডের সাইজ কত, 1080 বাই 1080। আচ্ছা, এবার এখান থেকে ওকে দিলাম, ওকে। এখন এটারও মাঝখানে আনতে হবে, ঠিক না? এখন মাঝখানে আনছি, এটারে কত কষ্ট করে মাঝখানে আনা লাগবে, তাই না? দেখে দেখে, বা আমি ধরেন এরকম এইটা নিলাম না, আর একটু ছোট নিলাম, আমি ধরেন এরকম একটা ছোট নিলাম, ধরেন এরকম, আমি এখন এটা মাঝখান কেমনে বুঝবো? হ্যাঁ, অনেক কষ্ট না মাঝখানটা বোঝা? আচ্ছা, আসেন এবার আসি আমরা অ্যালাইনমেন্টে। ধরেন এই একটা শেপ, এখন এই যে একটা বোতল এখানে আছে, তাই না? এখন এই বোতলটাকে আমি বললাম যে আপনি ওই দিকে দেন, আপনি বললেন না ভাই, এটা লাসা দিয়ে আটকান, এটা লড়ে না, আপনি উঠি খান, এরকম হইতে পারে না? হ্যাঁ, মানে উঠি খান আর কি, ইয়ে দিয়ে খাবে, পাইপ দিয়ে খাবে, সমস্যা কি? মানে আপনি উঠে খান, এটা নড়ে না। এখন আরেকটা কি, আমার এটা যদি ফ্লেক্সিবল হয়, আমি চাইলে এটারে ডানে বামে সামনে পিছনে, করণ ভাই এগুলো অফ করে দেন। আচ্ছা, ডানে বামে সামনে পিছনে আমি এই জিনিসটা করলাম, ঠিক আছে, নিতে পারলাম। এখন এই শেপটার ক্ষেত্রে এরকম, এখন উনি একটা শর্ত দিচ্ছে, সামনের বেঞ্চ ছাড়া পিছের বেঞ্চে বোতল এটা যাতে না যায়, হিংসা, ধরেন হিংসা আমি করলো, হ্যাঁ, সামনের বেঞ্চ ছাড়া বা আমার বোতল যেন পিছে না যায়, পিছে কাউরে দিব না, এরকম স্কুলে হয়, আসতেছেন না? বান্ধবী ছাড়া কাউরে দিবে না, এই তোরা খাই আবার আমারে দিবি, কোনোটা যাতে না নেয়, স্কুলের মধ্যে এরকম হয়, পানি আনে না। আমি এটা তো জানি, এই জন্য জাস্ট এখানে বললাম আর কি। এখন এটা হইতে পারে যে ভাইয়া একটু ডানে নেন, ভাইয়া একটু বামে নেন, এটা হইতে পারে না? কিন্তু এটা কি এদিকে নিতে পারবেন? কিছু জিনিস আছে না যে নেওয়া যায় না, ফিক্স হয় না। আচ্ছা, কিন্তু বোতল পারবেন না, সামনে পিছে ডানে বামে। এমন সময় থাকে যে এই দোষ একটু পানি দিয়ে উপরে তুলে রাখে, না দিব না, দেখি তুই পারলে লো। স্কুল লাইফে এরকম হয়েছে,
পানির বোতল উপরে তুলে রাখছে, এই লাফায়া লাফায়া নেওয়ার চেষ্টা করে, এরকম হয়। আচ্ছা, তো আমার এই শেপটা আমার দরকার যে এমন একটা জায়গায় যেন আমার ডান থেকেও মাঝখানে, বাম থেকেও মাঝখানে, উপরে নিচ থেকেও যেন মাঝখানে থাকে, তাই না? আচ্ছা আচ্ছা, এখন আমি এখান থেকে চাইলাম যে ডানে বামে মাঝখানে আনলাম, উপরে নিচ থেকে মাঝখানে আনবো। এখন চোখের আন্দাজে কি এটা মাঝখানে আছে? আমি জাস্ট এটারে এমনি কয়েকটা যুদ্ধ করে করে এটারে এখান থেকে মাঝখানে আনবো, তাই না? একটু কষ্ট সাপেক্ষ না? আমি এখানে ক্লিক করলাম, করার পরে দেখবেন উপরে এখানে 6টা আইকন শো করে। আপনাদের প্রথমত হচ্ছে এইরকম থাকতে পারে, এইরকম দেখবেন যে ওইগুলো শো করে না ক্লিক করার পরে। তখন এই যে এখানে ক্লিক করবেন, করার পরে অবশ্যই অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট আছে কিনা ওইটা দেখবেন। আচ্ছা, ওইটাতে ক্লিক করলেন, আসার পরে এরকম 6টা আইকন এখানে শো করবে। হ্যাঁ, এখানে 6টা আইকন শো করবে। এটা হচ্ছে আমার অ্যালাইন, হরিজন্টাল অ্যালাইন লেফট। হরিজন্টাল কি? আমার ডানে বামে, আর ভার্টিক্যাল কি? উপরে নিচে, তাই না? তাহলে আমার হরিজন্টাল কি? ডানে বামে, আর আমার যে ভার্টিক্যালটা উপরে নিচে। ওকে, তাহলে আমি যদি চাই শেপটাকে একেবারে ডানে নিব, তাহলে কি করব? এই যে এখানে হরিজন্টাল অ্যালাইন লেফট এখানে বলেই দিছে, সরি রাইট। আমি এখানে হরিজন্টাল অ্যালাইন, এখান থেকে রাইটে ক্লিক করলাম। এখন কি এটা আসছে? এ দেখেন তো, এই আর্টবোর্ডের সাথে জিনিসটা আসছে একেবারে রাইটে আসছে না বাইরে আছে? রাইট সাইডে আছে। এখন আমি চাইলাম যে লেফটে নিতে, হরিজন্টাল লেফট, মানে এই কি উপরের দিকে গেছে? শুধু ডানে বামে গেছে না? আমি চাই সেন্টারে আনতে, সেন্টারের মধ্যে ক্লিক করলাম। এখন সে কি মাঝখানের মধ্যে আসছে, তাই না? এখন আমার দরকার কি? উপরে নিচে মাঝখানে না, তাই না? এখন আমি চাইলাম যে উপরেরটাকে কি বলি আমরা? টপ, নিচেরটাকে বটম, আর যে মাঝখানেরটাকে সেন্টার। এখন আমি চাইলাম যে উপরে থাকবে কিন্তু মাঝখানে থাকবে ডানে বামে, ঠিক আছে? আচ্ছা, সো আমি এখানে এটাকে টপে ক্লিক করলাম, দেখছেন উপরে গেছে। এটা কি দুই দিক থেকে মাঝখানে আছে না? এই দুই দিক থেকে মাঝখানে আছে না? এখন আমি চাইলাম যে বটমে দিব, এই যে এখানে ক্লিক করেন, দেখেন বটমে চলে আসছে। এই জিনিসটা ক্লিয়ার হইতেছেন? কোথাও না বুঝলে আমার জিজ্ঞেস করতে হবে, চুপ করে থাকলে সমাধান না। আমি হচ্ছে মনে করেন সব জানতা না, আমার মনের খবরও জানি। হ্যাঁ, এবার এখান থেকে আমি উপরে নিচে সেন্টারে ক্লিক করলাম। তাহলে কি আমার দুই দিক, সব দিক থেকে সেন্টারে আনতে হলে আমি হরিজন্টালি সেন্টার দিব এবং ভার্টিক্যালি সেন্টার দিব। এখন দেখেন মাঝখানে আছে, দেখছেন? দেখেন তো আপনার চোখ কি বলে, এখন মাঝখানে আছে। এখন ওই যে বললাম, এই কর্নার থেকে আমি চেপে নিতে পারি, অথবা আমি এরকম একটা স্কোয়ার সাইজ নিব, নিয়ে এটারে যদি ডানে বামে উপরে নিচে মাঝখানে আনি, এবার হচ্ছে আমি একটা কর্নার ধরে শিফট তলটা ধরে জাস্ট এটাকে যদি টানি, দেখেন আমার কিন্তু, তাহলে আমি কয়টা ওয়েতে শেপটা নিলাম? 4টা ওয়েতে নিতে পারলাম, ঠিক আছে? তো আপনি এইরকম যে কোনো 4টা ওয়েতে নিতে পারবেন। এবার আসেন বস্তা বাঁধবো। হ্যাঁ, রশি নিলাম, রশির তো অনেক ধরন আছে, তাই না? তো ধরেন রশি নিলাম এতক্ষণ পরে, এখন মাস্কিং করতে হবে। মাস্কিংয়ের শর্ত কি? যারে মাস্ক করবো সে কই থাকবে? নিচে। যাকে দিয়ে মাস্ক করবো সে উপরে। তাহলে আমি এটা মাস্কিং করবো কারে দিয়ে? ছবি দিয়ে শেপটারে, না শেপ দিয়ে ছবিটারে? তাহলে কে নিচে থাকবে? ছবিটা নিচে, শেপ উপরে। সো আমি এই দুইটাকে এখান থেকে সিলেক্ট করতে পারি এভাবে টান দিয়ে। অথবা আমি যদি এই যে এখানে সিলেক্ট করলাম, কি হয়েছে? একটা সিলেক্ট হয়েছে, তাই না? আমি যদি চাই একের অধিক সিলেক্ট করতে, তাহলে আমি শিফট প্রেস করে ধরে অপরটাতে ক্লিক করবো। এখন দেখেন এইটাও সিলেক্ট হয়েছে, এখানে যদি খেয়াল করেন এইটাও সিলেক্ট হয়েছে, দেখছেন? আচ্ছা, অথবা আপনি চাইলে এভাবে করে শুধু এখানে দুইটা এলিমেন্ট, তো এই জন্য এভাবে করতে সুবিধা। এখন এখান থেকে আমি রাইট ক্লিক করব। আচ্ছা, তার আগে এটার অপাসিটি কমায় আগে দেখবো আমার ছবিটার পজিশনটা ঠিক আছে কিনা। ঠিক না? হইতে পারে না আমার এই সেটটা সুন্দর বা এই সেটটা সুন্দর, এরকম হইতে পারে না? আমি ধরেন এই সেটটাকে অ্যালাইন করে এই পাশ করলাম এবং আমার মনে হলো আমি নিচের পাশটা এইভাবে আনলাম, এরকম হইতে পারে না? তাহলে ছবিটাকে আনলাম, এখন দুইটাকে ক্লিক করি, করে রাইট ক্লিক করে মেক ক্লিপ মাস্ক, ক্লিপিং মাস্কে ক্লিক করলাম। দেখেন এখন ছবিটার বাইরের অংশ আছে, বাইরের অংশটা আছে নাই? এই ছবির মাস্কিংটা বুঝছেন? এই ছবির মাস্কিংটা কারো কোনো প্রবলেম? কতটুকু বুঝেন নাই বলেন? প্রত্যেকে বুঝেন নাই? অপাসিটি কমাইছি, অপাসিটির পরে এই যে এদিক সেদিক নিলাম। আমার এই যে অ্যালাইনমেন্ট তো সবার জন্য সেম, তাই না? শেপের জন্য সেম, এর জন্যও সেম। আমি কি করছি, আমার লেফট পাশেরটা সুন্দর লাগছে, মানে আমার ডান পাশেরটা সুন্দর লাগছে, এই যে আমি এখানে অপাসিটি কমায় দেখতেছি। অপাসিটি মানে কি?
কতটা হালকা বা গাঢ় কালার হবে। এখন কি একেবারে পিওর 100%। আমি যদি এখান থেকে অপাসিটি কমাইলে এটা আরও হালকা হয়ে যাবে শেপটা, তখন আমি বুঝতেছি যে আমার শেপটা কেমন দেখা যাবে মাস্কিং করার পরে। আমি কি করছি, আমার কাছে এই পাশটা সুন্দর লাগছে, আমি চাইলে কি করতে পারতাম, এরকম করে মুভ করতে পারতাম, তাই না? শিপ প্রেস করে ধরে। আবার আমি চাইলে এরকম উপর নিচে করতে পারি, কিন্তু আমি কি করছি, একেবারে এই শেপটাকে তার হরিজন্টাল রাইটের সাথে অ্যালাইন করছি, মানে আর্টবোর্ডের একেবারে রাইট সাইডে। এতটুকু ক্লিয়ার? এবার কি করছি, নিচের পাশটা দুটো একসাথে কিভাবে সিলেক্ট করে? আচ্ছা, নিচের পাশটা আমি উঠাইলাম। দুইটা একসাথে সিলেক্ট করার দুইটা মাধ্যম, একটা হচ্ছে এটারে ধরবেন, শিপ প্রেস করে ধরে এটারে ধরবেন, এই একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে জাস্ট এইটাকে, এখন আপাতত যেহেতু অন্য কোনো এলিমেন্ট নেই এই জন্য জাস্ট এই দুইটাকে আমরা টানলেন। এই যে দেখেন একটা হচ্ছে বর্ডার আসছে, একটা স্ট্রোকের মতো, এটার কি বলে, এই যে ডট ডট কতগুলো আসে দেখছেন, তার মানে হচ্ছে এই ডট ডটগুলা যেটার উপর দিয়ে যাবে সেটা সবগুলো সিলেক্ট হবে। এই যে দেখেন দুইটাই সিলেক্ট, আগের মতো না, এই সেম। এবার কি রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পরে মেক ক্লিপিং মার্কস। কারো যদি পরেরটা কঠিন লাগে ওই যে শিপ প্রেস করে ধরে করবেন, তাহলে সহজ হয়ে যাবে। আচ্ছা, এরপরে কি, এরপরে কাজ কি, এরপরে যাই। এরপরে কাজ কি, এটার উপর একটা ওভারলে ইউজ করা আছে, কি কালার, কালো কিন্তু হালকা, অপাসিটি কমানো। আমি জাস্ট এটাকে এখান থেকে ক্লিক করে কত বাই কত, 1080 বাই 1080 নিয়ে নিলাম। আপনাদের কতগুলো ওয়ে শিখেছি তাই না, আপনি যে কোনো একটা ওয়ে দিয়ে নিতে পারবেন। 1080 বাই 1080, ওকে দিলাম। এবার কি করব, এবার কাজ কি, শেপটা ব্ল্যাক কালার দিলাম ব্ল্যাক কালার। এবার কি করব, আমার কি ডানে বামে মাঝখানে, উপরে নিচে মাঝখানে আসছে। এখন আমি চাইলে এখান থেকে অপাসিটি কমায় দিতে পারি, আমার যেরকম লাগবে। আমি 50% রাখলাম, মোটামুটি এটার মতো হয়েছে না? হ্যাঁ, আপনি চাইলে আরও হালকা করতে পারেন, এটা আপনার ছবি অনুযায়ী আপনি বুঝবেন কতটুকু হালকা বা আপনার হচ্ছে গাঢ় করতে হবে। হালকা করলাম। এবার আমার কাজ কি, এবার আমার কাজ হলো টেক্সটগুলো নিয়ে আসে। এখন এভাবে দেখে দেখে লিখবেন, একবার অপটিমিজম ইন দ্য ফেইথ দ্যাট, এরপরে গিয়ে লিখলেন অপটিমিজম। হ্যাঁ, খুব কষ্ট হয়ে যাবে না লেখাগুলো লিখতে, বারবার আপনাকে যাইতে হবে। এই জন্য ওই যে বললাম একটা শর্টকাট ইউজ করবেন, এখানে সার্চে যাবেন, সার্চে গিয়ে লিখবেন যে নোটপ্যাড, জাস্ট নোটপ্যাড লিখে সার্চ করবেন, ওয়ার্ডপ্যাড না নোটপ্যাড, নোটপ্যাড লিখে সার্চ করবেন। আসেন, নোটপ্যাড লিখে সার্চ করবেন, নোটপ্যাড লিখে সার্চ করার পরে আপনি লেখাগুলো লিখলেন। হ্যাঁ, এই লেখাগুলো দেখে দেখে কি করবেন, আপনাদের এইরকম থাকতে পারে, হ্যাঁ এরকম থাকতে পারে অনেকের। এটার একটু ছোট করে নেবেন, ওই যে আপনারা যে শেপগুলো ছোট করছেন না, ঠিক সেই রকমভাবে কর্নার ধরে এদিক সেদিক করে ছোট করে ফেলবেন। তাহলে কি হবে, আপনার যে ছোট একটা নোটপ্যাড হবে, এই পাশে রাখতে পারবেন। এবার দেখে দেখে লেখেন। হ্যাঁ, OP, হ্যাঁ, TIMIS M is the FAITH, ফেইথ, তারপরে হচ্ছে দ্যাট, অথবা নিচের লাইনে দেন। আচ্ছা বলেন তো, আমি এই লাইন থেকে হচ্ছে পরের লাইনে যাব কিভাবে, ইন্টারপ্রেস করে গেলাম, যাওয়ার পরে লিখলাম দ্যাট, LEADS, এবার হচ্ছে ইন্টার দিয়ে পরের লাইনে গেলাম, HIEB, এগুলো না টুলগুলো না দেন, EBEMENT, অ্যাচিভমেন্ট, তারপর হচ্ছে কি ফুল স্টপ, NOTHING, নাথিং, এরপর আবার ইন্টার দিব, ক্যান বি ডান উইদাউট অ্যান্ড কনফিডেন্স। ওকে, এবার আমি কি করব, সবগুলো লেখাকে সিলেক্ট করবো, লেফট বাটন প্রেস করে, অথবা এখানে শুরুতে আগে একটা ক্লিক করবো, শিফট প্রেস করে ধরে রেখে লাস্টে একটা ক্লিক করবো, সবগুলো সিলেক্ট হয়ে গেলে এরপরে রাইট ক্লিক করব মাউসের, পরে কপি অথবা Ctrl+C, যার যেটা ভালো লাগে, কপি। এবার কি করব, এখানে আসলাম, এখানে এসে একটা টেক্সট নিব, ছোট দেখা যাইতেছে, আমি এখান থেকে বড় করলাম। এবার কি এটা ডাবল ক্লিক করে এডিট করলাম, করার পরে কি Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। কি এখন হয়ে গেল না, আমার আর কষ্ট করে এই জিনিসটা এখান থেকে লেখা লাগতেছে না। এটার কালার কি কালার, সাদা কালার, আমি এখান থেকে সাদা কালার করে দিই। আচ্ছা, এখন এই ফন্টটা দেখতে একটু কেমন জানি লাগতেছে তাই না, এটা একটু সুন্দর সুন্দর লাগতেছে তাই না, বাট ফন্ট আমরা আরও পরে দেখবো। আপাতত জাস্ট আপনার
এখানে এটা হচ্ছে ফন্টের নাম, এখানে অনেকগুলো ফন্ট থাকে। আমার এখানে কিছু জিনিস আছে আমি ইনস্টল করছি, এই জন্য ফন্ট ইনস্টল করাও দেখাবো। এখানে এসে জাস্ট একটা ফন্ট সার্চ করবেন, ARIAL, জাস্ট এরিয়াল লিখে সার্চ করবেন। এরিয়াল এটা আপনাদের এখানে বাই ডিফল্ট থাকবে। এরিয়াল লিখে সার্চ করে এখানে ক্লিক করবেন, তাহলে ফন্টটা চলে আসবে এখানে। এবার এটা হচ্ছে ফন্টের ওয়েট, ফন্টের ওয়েট কেমন হবে। আমি এখানে ক্লিক করলাম, করার পরে একটু বোল্ড করে দিব। এটা কি বোল্ড? না, এটা বোল্ড না, এটা সুতরাং আমি এখান থেকে একটু রেগুলারই রাখলাম। আচ্ছা, নাথিংটা তো স্পেস ক্যান, ওইখানে তো স্পেস আছে। আচ্ছা, তো এবার আমি এখান থেকে অ্যারো দিয়ে নিজের মতো করে এটাকে এদিক সেদিক করবো। এটা কিন্তু পুরোপুরি মাঝখানে না, তাই না? যদি সব দিক থেকে মাঝখানে হতে আমি কি করতাম, ওই যে অ্যালাইন থেকে ভার্টিক্যালি সেন্টার, হরিজন্টাল সেন্টার করছি। যেহেতু এটা এক পাশে, সেই জন্য আমি চোখের আন্দাজে এটা এক পাশে করলাম। এই জিনিসটা ক্লিয়ার? ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আচ্ছা, এবার আমার দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হচ্ছে একটা শেপ নেওয়া, শেপের উপরে এই লেখাটা লেখা, হেলেন কিলার, তাই না? আচ্ছা, আমি একটা শেপ নিই। এখন বলেন শেপ নেওয়া পারেন? আচ্ছা, আমি একটা শেপ নিলাম চোখের একটা আন্দাজে। এই যে দেখেন, এই পাশে যাওয়ার পরে আমাকে বলতেছে যে লেফট পাশের, সে ইন্ডিকেট করতেছে এখান থেকে তোমার উপরের লেখাটাও শুরু হয়েছে, তুমি এখান থেকে টানবা। আমি বললাম হ্যাঁ টান দাও, সমস্যা নেই। এরকম আমি চোখের আন্দাজে এরকম ছোট একটা নিলাম। এটার কালার কি? ইয়েলো কালার। এই যেখান থেকে ইয়েলো কালারটা দিয়ে দিলাম। ওকে, এবার আমি এখান থেকে আরেকটা লেখা লিখবো। কি লেখা? হেলেন কিলার। কিলারটা আগে লিখে নিই, এটা আগে লিখে নেওয়ার দরকার ছিল। HELEN, হেলেন, KALL কিলার। হেলেন কিলার পুরোটা সিলেক্ট করলাম, কপি করলাম। এবার এখানে গেলাম, ক্লিক করলাম, কন্ট্রোল V দিয়ে পেস্ট করলাম, আমার হেলেন কিলারটা চলে আসছে। আচ্ছা, সো এটার থেকে ছোট, তাই না? ছোট না, একটু ছোট। সো আমি এইটারে এখান থেকে 72 এর জায়গায় কত দিব? 60 দিলাম। এবার এটাকে এখান থেকে ধরে এনে এই হলুদটার উপরে ছেড়ে দিব। এই জিনিসটা বুঝছেন? যেভাবে যেটার পরে যেটাতে যাইতেছে ওইটার পরে ওইটা করবেন। অ্যাডভান্স পরে করবেন, এখানে অনেক কিছু আছে, ভুলে গেলে কেটে করবেন। এখন অনেক কিছু না বুঝলে আগে নক দিবেন। এবার আর বাকি কি আছে? একটা ইলিপস আগে নিয়ে নে। ইলিপস এখান থেকে একটা বৃত্ত নিলাম। বৃত্তর কালার কি? হলুদ কালার। এটা এই কর্নারে দিয়ে দিলাম। চোখের আন্দাজে এগুলো দিবেন। এবার বাকি আছে কি? জাস্ট একটা কোটেশন মার্ক। আসেন, আমি এখানে টেক্সটের মতোই নেবেন। নেওয়ার পরে কিবোর্ডে দেখবেন কোটেশন মার্ক আছে, ওটাতে জাস্ট একটা ক্লিক করবেন। আসছে? আসার পরে 7:2 দিবেন, দেখবেন হয়েছে কিনা। না হইলে শিফট প্রেস করে ধরে বাড়াবেন। শিফট প্রেস করলে কি হবে? সাইজটা 10 করে বাড়বে, আর নর্মালি দিলে 1 করে বাড়বে। আমি এটা যতটুকু প্রয়োজন ততটুকু দিব। আমি 250 বা 300 রাখবো। এখন দেখেন তো এটা সাইজ হয়েছে কিনা? মোটামুটি এটার মধ্যে সাইজ হয়েছে। আমি জাস্ট এটার এখন এখান থেকে হলুদ কালার দিয়ে দেবো। ওকে, আমি এখানে নিলে স্মার্ট গার্ড আমার বলবে। দেখছেন স্মার্ট গার্ড কি বলছে? বলতেছে এটা তোমার সাথে সমান। বলেন এই জিনিসটা কে বুঝেন নাই? আমি এটার প্রয়োজন আর একটু ছোট করি, ফন্ট সাইজটা অনেক বেশি বড় হয়ে গেছে। নিজের মতো করে আমি এটারে অ্যারো দিয়ে ঠিক করবো। শেপের মধ্যে কিভাবে অ্যালাইন করে এটা আরো পরে দেখবো, এটাও করা যায়। ওকে, এবার হচ্ছে আমি যদি চাই যে সবগুলোর একটু উপরে উঠাবো, তাহলে এটার একটা ক্লিক করলাম। এখন কিন্তু আপনি টানতে পারবেন না। আগে যেটা দেখাচ্ছি আমরা টান দিচ্ছেন, এখন টান দিলে কিন্তু নিচেরটা সহ সিলেক্ট হবে। আমার কথা বুঝছেন? আর্টবোর্ডে যা আছে এই বরাবর সবগুলো সিলেক্ট হবে। এখন এই বরাবর কি আছে? ছবি আছে, কালো শেপ এটা আছে, এখন এইগুলো আছে, তাই না? এই জন্য আমি এভাবে টান দিব না। আমি এইভাবে একটা ক্লিক করলাম, শিফট প্রেস করে ধরে এটারও ক্লিক করলাম, শিফট প্রেস করে ধরে এটারও পিছনের এটারও ক্লিক করলাম, শিফট প্রেস করে ধরলাম উপরে চলে দেখেন এটা, শিফট প্রেস করে এইটা আর হচ্ছে এইটা। এবার আমি চাইলে একটু উপর করতে পারি। ওকে, এবার হচ্ছে কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দিলাম। কিছুক্ষণ পর সেভ দিবেন, আমি সেভ দিই না। আচ্ছা, এখন এটারে ছবি আকারে সেভ করবেন। কেমনে সেভ করা আমি জানি না, আমার একটু শিখাই দেন। বলেন এটারে ইমেজ আকারে সেভ করবো কেমনে? ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এস থেকে কোথায়? এখানে DW এইটা দেওয়া থাকে,
এবার আমরা কি করব, এখান থেকে জেপিজিটা সিলেক্ট করে দিব, যেহেতু নাম দেওয়া আছে আর নাম দেওয়া লাগবে না, এখানে ইউজ আর্টবোর্ড, এখান থেকে এক্সপোর্ট। এরপরে যা আছে সবগুলো ম্যাক্সিমাম রাখবেন, হাইস্ট রাখবেন সবগুলো, এরপরে ওকে। এখন দেখেন এখানে কিন্তু ছবি ওপেন হয়ে গেছে। একটু ইয়ে দেখাচ্ছে যে স্মার্ট গাইড স্মার্ট গাইড মানে স্মার্ট গাইডে কি হয়েছে, কোন জায়গা থেকে খুঁজে দেন? স্মার্ট গাইডটা কোত্থেকে আনবে, যে ভিউ এটা নর্মালি থাকে, অনেক সময় কেটে যায়, তখন কি করবেন, ভিউতে গিয়ে এই যে এটাতে চেক মার্ক দিয়ে দিবেন। এটা এমনি অফ থাকতে পারে, অনেক সময় দেখবেন যে আনতেছেন এটা কোন স্মার্ট, ইয়ের পরে মানে কোন ধাপে পরে? এটা কোনো ধাপ না, এইগুলা আছে। এটা কোনো ধাপ না, এটা হচ্ছে আপনার যখন দেখবেন হচ্ছে শেপ যখন টানবেন তখন দেখবেন এরকম, তো আমার দুই পাশে মানে কর্নারটাতে আমি ঠিক মতো মাউসটা রাখছি কিনা ওটা আমার ইন্ডিকেট করে যে এই পাশ থেকেও এই কোণায়, এই পাশ থেকে এই কোণায়, এই জন্য এটা অনেক সময়। এখন স্মার্ট গাইড নাই তো আমি এই যদি এই কর্নারে নেই, আমার এখানে এখন শো করবে না, দেখছেন। কিন্তু এই যদি স্মার্ট গাইডটা ওপেন অন থাকে, স্মার্ট গাইড কোড এই যে, এখন যদি নেন দেখছেন এই যে সে আমাকে শো করতেছে, মানে আমার বোঝার ক্ষেত্রে আর কি। অনেকগুলো ওয়ে দেখাচ্ছি যেটা আপনার কাছে সুবিধার মনে হয়। সো এরকম আরও কয়েকটা আমি দিয়ে দিব, এগুলো হচ্ছে বাসার কাজ, হ্যাঁ, সেগুলো আপনারা নিজে নিজে করবেন। কোথাও আটকে গেলে গ্রুপে নক দিবেন, যারা পারে তারা আপনাকে হেল্প করবে। ওকে, এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে, কোথাও বুঝেন নাই, এটাকে আরেকবার দেখায় দেওয়া লাগবে। আর অ্যাসাইনমেন্ট কেমনে পোস্ট করবেন সেটা তো জানেন। এটার প্রজেক্টের যে নাম করতেছি এটার নাম কি, ক্লাস 2 ব্র্যাকেটে কি লিখবেন, কোটেশন পোস্ট ডিজাইন, ঠিক আছে। আচ্ছা, তাহলে ক্লাস রেকর্ডিং অফ।